আসসালামু আলাইকুম। সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যে এখন পর্যন্ত যে আপডেট আছে এটা দিয়ে শুরু করব, তারপরে আমরা পড়ব। যেহেতু আজকে হোক পরে হোক আমাদের তো পরীক্ষা দিতেই হবে, তো আমরা সব খবর নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যে যে খবরটা আমাদের কাছে আছে সেটা আমার মনে হয় সবাই তোমরা জানো, যে 13 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেছে, অর্থাৎ 13 তারিখে কমার্স এবং সায়েন্স আর্টসের যে পরীক্ষাগুলো হয়েছে, স্পেশালি আমাদের যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে। ঠিক আছে, শিক্ষামন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে এই ঘোষণা দিচ্ছে, তার মানে এটা নিয়ে আর কোনো সন্দেহের কোনো অবকাশ নাই যে এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা পুনরায় হতে যাচ্ছে। ঠিক আছে, এবং তিনি তোমাদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন ইতিপূর্বে, সে মন্তব্যের জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করছে। ঠিক আছে, দুঃখ প্রকাশ করেছে, এবং এই 13 তারিখে যেহেতু অনেকেই পরীক্ষা দিতে পারে নাই, আবার প্রশ্ন ও ত্রুটি ছিল, সেই সকল বিষয় বিবেচনা করে এই 13 তারিখের পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। এই দুইটা বিষয়ে তিনি স্টেটমেন্ট দিছে। দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে তার করা মন্তব্যের জন্য সে দুঃখ প্রকাশ করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পরীক্ষা পুনরায় নেওয়া হবে। ঠিক আছে, এই দুইটা বিষয়ে সে ক্লিয়ার করছে, কিন্তু আগামীকালকের পরীক্ষা সম্পর্কে কোন স্টেটমেন্ট এখনো পাওয়া যায় নাই। ওকে, অর্থাৎ 15 তারিখের পরীক্ষা নিয়ে কোন স্টেটমেন্ট এখনো অফিসিয়ালি আমরা পাই নাই। তবে এইটা আমার যে আইডিয়া, যেহেতু ছেলেমেয়েরা এখনো রাস্তায় আছে, তো সবার কথা চিন্তা করে আবার মনে হয় যে পরীক্ষাটা হয়তো বা পোস্টপোন হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। বাট আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। বাট আমরা অপেক্ষা করব। যারা ইতিমধ্যে এটা কি সবাই দিবে? হ্যাঁ, পরীক্ষা যখন পুনরায় নিবে, যেহেতু পুনরায় পরীক্ষা নিবে, পুনরায় মানে সবার জন্য পরীক্ষা। ঠিক আছে, এটা পুনরায় নেওয়া হচ্ছে মানে সবার পরীক্ষা একসাথে হবে। এবং চিটাগং বোর্ডের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, ওই চিটাগং বোর্ডের পরীক্ষা যেদিন নেওয়া হবে সেদিনই এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে। এতটুকু বলা হয়েছে। আমি কথা বুঝাইতে পারলাম? তার মানে এটা নিশ্চিত যে যারা পরীক্ষা অলরেডি দিছো, ভালো দিছো খারাপ দিছো, ইট ডাজন্ট ম্যাটার, সবাইকে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, আমাকে প্রচুর ছেলে মেয়ে ইনবক্সে নক করছো যে দুইটা মিলে পাস, 8টা হয়েছে, 7টা হয়েছে, 9টা হয়েছে, 10টা হয়েছে। তাদের জন্য এটা হচ্ছে একটা মানে সুবর্ণ সুযোগ। সৃষ্টিকর্তা নিজ হাতে তোমার জন্য এই সুযোগটা করে দিচ্ছে, সুতরাং কাজে লাগাইতে হবে। যা হয়ে গেছে এখন নতুন করে এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আমি কি কথা বুঝাইতে পারলাম? 13 তারিখ এক্সাম, সবাই অ্যাকাউন্টিং এক্সাম কি আবার হবে? হ্যাঁ, অ্যাকাউন্টিং এক্সামটা আবার হবে। ঠিক আছে, না না, মানে 13 তারিখে যে পরীক্ষাগুলো হয়েছে, কথা বুঝতেছে না কেন? 13 তারিখে যে পরীক্ষাটা হয়েছে, তিনটা গ্রুপের যে তিনটা পরীক্ষা হয়েছে, এই তিনটা পরীক্ষা শুধু পুনরায় নেওয়ার কথা বলছে। কথা কি বুঝাইতে পারছি? আর অন্য কোনো কথা কিন্তু এখানে হয় নাই। অন্য কোনো সাবজেক্ট নিয়েও কিন্তু কোনো কথা হয় না। সুতরাং মানে অন্য কিছু নিয়ে আর ভাবার দরকার নাই। এবং কালকের পরীক্ষা হবে কিনা এইটা নিয়েও কোনো আনুষ্ঠানিক কথাবার্তা বলা হয় নাই। আমার মনে হয় 10টা 10:30 নাগাদ আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে এই সবগুলো বিষয় ক্লিয়ার করা হবে, আমি যেটা আইডিয়া করতেছি। সুতরাং আমাদেরকে হয়তোবা আর একটু সময় অপেক্ষা করতে হবে। বাট এটা নিশ্চিত আমাদের পরীক্ষা হচ্ছে, মানে 13 তারিখের পরীক্ষাটা পুনরায় হচ্ছে এবং সবার জন্য হচ্ছে। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? প্রশ্ন কি সেম থাকবে? আরে এটা কি বলেন, মানে কি চান আপনারা বলেন? মানে সে পরীক্ষা দিয়ে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছেন, এই প্রশ্ন কি আবার সেম থাকবে? এটা কি হয়? আবার নতুন করে নতুন ভাবে পরীক্ষা হবে, প্রশ্ন হবে, সবকিছু নতুন করে হবে। আগের প্রশ্ন দিয়ে কিভাবে আপনার পরীক্ষা নিবে বলেন? 13 তারিখ যারা এক্সাম দিছে তারাও দাদা, হ্যাঁ ভাই, সবাই সবাই পরীক্ষা হবে, সবার পরীক্ষা হবে, সবার পরীক্ষা হবে। আর ইতিমধ্যে সে তো তোমাদের নিয়ে যে মন্তব্য করছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছেই। তো পদত্যাগের বিষয়টা হয়তো এখানে বিবেচ্য হবে না, তবে পরীক্ষা পোস্টপোন হবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। যে স্যার বুঝছি। প্রশ্ন কি সেম থাকবে? আরে প্রশ্ন সেম থাকে কিভাবে? একই প্রশ্ন কেন? তাহলে তো ভালোই হয়। আমি তো হ্যাঁ, যারা খারাপ করছি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা যারা খারাপ করছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তবে অনেকে ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাদের আবার আবার পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আবার একটু নতুন করে পড়তে হবে। বাট যারা খারাপ করছি, আমার ইনবক্স একেবারেই লুডেড। এই একটা প্রশ্ন যে ভাই কয়টা হয়েছে, দুইটা মিলে পাস নাকি, এরকম চিন্তা কেন করতে হবে আমাকে? এরকম কনফিউশন আমাকে কেন পড়তে হবে? আমি সারা বছর এরকম ভাবে পড়বো কেন?
আমাকে এই এই জায়গাটা যেন আমাকে আসলে কনফিউশনে পড়তে না হয়, এমন ভাবে আমাদেরকে সবাইকে পড়াশোনা করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। স্যার আইসিটিটা অনেক ভালো হতো, আইসিটি হলে অনেক ভালো হইতো না? পরীক্ষা হবে নাকি হবে না এটা আমরা নিশ্চিত জানি না, আমি কি বুঝাইতে পারতেছি? বাট সম্ভাবনা দুইটাই হইতে পারে, হইতে পারে আবার নাও হইতে পারে। বাট সরকার যেহেতু ইতিমধ্যে পজিটিভ ইন্টেন্ট দেখাইছে, তাহলে পজিটিভ কিছুই আশা করি। বাট আমরা পড়াশোনা শুরু করি নাকি? আমরা কি ক্লাস শুরু করব বলো? আমরা তাহলে পড়ি। হ্যাঁ, যারা আন্দোলন করতেছে তাদের জন্য আমরা তাদের সাথে সহমত পোষণ করতেছি, এবং আমরা যারা বাসায় আছে, যারা লাইভ দেখতেছো, সবাই তো নিশ্চয়ই বাসায় আছো, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। যেহেতু আমাদের পরীক্ষা আজকে হোক কালকে হোক পরশু হোক দিতেই হবে। আর কোনো কারণে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তো আর কোনো রাস্তা নাই, তাই না? পরীক্ষা হয়ে গেলেও তো আমাদের সবাইকে পরীক্ষা অংশগ্রহণ করতেই হবে। আমাদের ফার্স্ট অ্যাকাউন্টিং খুব ভালো হয়েছে, আর কমার্সের তো কোশ্চেন নিয়ে কোনো রকম প্রবলেম হয় নাই। কিন্তু স্যার এটা চিন্তা করলে হবে না, অনেক জায়গায় অনেক প্রায় 20,000 স্টুডেন্ট কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। তো সবার কথা চিন্তা করতে হবে, কেমন? সবার কথা চিন্তা করে পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। ভাইয়া হয়ে গেলে অ্যাকাউন্টিং এ উইক উইক এটা আবার, হ্যাঁ শুরু করি আমরা। হ্যাঁ ওকে, আমরা শুরু করি। আল্লাহ ভরসা। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় বরাবরের মতো, কারণ আমি কথা দিচ্ছি তোমাদের সাথে এই পুরো গ্রুপ সাবজেক্ট জুড়ে যে পরীক্ষাগুলো হবে আমি তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। সবাই লাইভটা প্লিজ যার যার জায়গা থেকে লাইভটা একটু একবার শেয়ার করে দেই, প্লিজ সবাই শেয়ার করে দেই। আমরা শুরু করি, পড়াশোনা করি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আশা করছি যা হবে আমরা দোয়া করব সবকিছুর জন্য, আমাদের ভালোর জন্যই হয়। আমাদের এটা কিন্তু একটা বেসমেন্ট ফাউন্ডেশন, এডমিশন টেস্টের জন্য এই পরীক্ষাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই? অ্যাকাউন্টিং ফার্স্টকে আবার দিবে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা আবার হবে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা আবার হবে। আমরা পড়ি গল্প করি, পড়ি গল্প করি, ঠিক আছে? মানে পড়তে তো হবেই আমাদেরকে, তাই না? তো আমরা পড়ি পাশাপাশি গল্প করি, একবারে শুধু গল্প করলে হবে না। ঠিক আছে, আমরা গত ক্লাসে 3টা চ্যাপ্টার পড়ছিলাম, আজকে আমরা একটু আস্তে আস্তে আগাই। কেউ যদি কোনো আপডেট পাও সাথে সাথে কমেন্টে বলবা। এবং আমি কিন্তু করতেছি, কি বলে, আমি কিন্তু মানে সার্বক্ষণিক স্ক্রল করতেছি যে আর কোনো খবর আসলে আসে কিনা। ঠিক আছে, সো খবর আসলে আমি তোমাদেরকে লাইভে খবর জানাবো। সুতরাং পড়াশোনার মধ্যে থাকি, দেখা যাক বাকিটা কি হয়। স্যার সেকেন্ডে যদি 20টা এমসিকিউ 46 ভাই, তাহলে কি পাস হবে? আমি এই বিষয়টা নিয়ে আমি মানে হচ্ছে যেটা বলবো যে ভাই, আমি যতদূর জানি, আমি কোনো পরীক্ষকের সাথে কথা বলি নাই, বাট আমি যেটুকু জানি যে পাস মার্ক হচ্ছে ইন্ডিভিজুয়াল, তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে, কিন্তু রেজাল্ট হয় একসাথে। ঠিক আছে, পাস করতে হবে আলাদা আলাদা, রেজাল্ট হবে একসাথে, এইটাই মূলত নিয়ম। ঠিক আছে, সো এই নিয়মে আমাদেরকে পড়তে হবে, এই আর কি। সো কোনো স্যার একটু তাড়াতাড়ি শুরু করেন। হ্যাঁ শুরু করতেছে, আমরা একটু লাস্ট ক্লাসে যেগুলো পড়ছি এগুলো স্কিপ করে যাই। ওকে, আমরা অনুবাদ বিশ্লেষণ দিয়ে মূলত শুরু করবো আজকের ক্লাস। ওকে, সো এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন অবশ্যই আসবে। পরীক্ষা সবার জন্য হবে, প্লিজ পরীক্ষা সবার জন্য হবে, একই প্রশ্ন বারবার না করি, কনফিউশনের কিছু নাই। চলো তাহলে শুরু করা যাক। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী মূলত এটা আমরা প্রস্তুত করি কিসের জন্য? ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য। কি করার জন্য? ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে শুরু করা যাক। আমরা এই উৎপাদন ব্যয় বিবরণী যখন করতে যাব, আমাদেরকে অবভিয়াসলি যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে জায়গাটা মনে রাখতে হবে, যে একটা চার্ট আমার লাগবে। আমি ছোট্ট করে তোমাকে একটা চার্ট লিখে দেই, এই চার্টটা তুমি বুঝলেই তুমি এমসিকিউ তে অ্যাটলিস্ট পারবা। তুমি সিকিউ এই চার্টটা থেকে করো আর না করো, আমি ছোট্ট করে একটা যারা পরীক্ষা মিস করছে সবার জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা, আমি একটা চার্ট লিখে দেই, তোমরা সাথে সাথে লিখে ফেলো। আর যারা স্টিল লাইভটা শেয়ার করো নাই, প্লিজ একটু শেয়ার করে দাও ভাইয়া। তোমরা যারা পিডিএফ পায় নয়, ক্লাস শেষে পিডিএফটা নিয়ে নিও, এবং তোমাদের বাকি সাবজেক্ট গুলোর জন্য কিন্তু এইভাবে ক্লাস হবে। চলো, সো প্রথমে এই উৎপাদন ব্যয় বিবরণী তোমরা জানো একটা চার্ট আছে, চার্টটা খেয়াল করো। চার্টটা আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, যে চার্টটা তোমাদের আসলে কাজে লাগবে। যেমন প্রথম থাকে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। কি থাকে বলতো? প্রথম থাকে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামালের সাথে যদি আমরা যোগ করি কাঁচামাল ক্রয়, কি যোগ করি? কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামালের সাথে যদি আমরা যোগ করি কাঁচামাল ক্রয়, তাহলে আমি কি পাই? আমি যে অংশটা পাই এটার নাম হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল। কি পাইলাম? ব্যবহারযোগ্য কাঁচামাল। ঠিক আছে, ব্যবহারযোগ্য কাঁচামাল।
মানে এই কাঁচামালটা আমি কি করতে পারবো, এই কাঁচামালটা আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ 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 আব্দুর রহমান, সব বোর্ডের পরীক্ষা হবে, সব বোর্ডের পরীক্ষা হবে, টেনশন করার কিছু নাই। আপাতত সেকেন্ড পেপারের প্রস্তুতি নিই আমরা, ওকে? এটা তোমরা পারবা অনেকে, বাট আমি যে চারটা লিখতেছি কষ্ট করে এটা লিখো, তাহলে বাকি যে এমসিকিউ গুলো আসবে আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল প্রয়োগ করলে আমরা পাইতেছি ব্যবহারযোগ্য কাঁচামাল, 1 নাম্বার পয়েন্ট, মানে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার, এই ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে যদি আমরা বাদ দেই সমাপনী কাঁচামাল, কি কাঁচামাল বাদ দেই? সমাপনী কাঁচামাল, ঠিক আছে? যদি আমরা সমাপনী কাঁচামাল লেস করি, যে রেজাল্টটা পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। কি নাম? ব্যবহৃত কাঁচামাল। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এবং এটা আমাদের কয় নাম্বার স্টেপ? 2 নাম্বার স্টেপ। ভালো করে খেয়াল করো। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পাইলাম? আমরা ব্যবহারযোগ্য কাঁচামাল বের করলাম, আর হচ্ছে আমরা কি বের করলাম? আমরা বের করলাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, ঠিক আছে? এখন একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম আছে। এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি তোমরা কি জানো? এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। কি নাম? এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। মনে থাকবে সবার? এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে খেয়াল করো ভাইয়া, পরীক্ষার প্রশ্নে এটা হোক সিকিউ কিংবা এমসিকিউ, যদি ব্যবহৃত কাঁচামাল কিংবা প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া থাকে, তাহলে মনে করতে হবে যে এতটুকু অংশের কাজ আমার করার দরকার নাই। মানে এটা দেওয়া আছে মানে তো এতটুকু করে দেওয়া আছে। ব্যবহৃত কাঁচামালও থাকতে পারে, প্রত্যক্ষ কাঁচামালও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, জাস্ট সবগুলো যোগ করলে হবে, ঠিক আছে? স্যার কালকে কি আমাদের এক্সাম হবে? কালকের এক্সাম নিয়ে এখনো কোনো ডিসিশন আসে নাই, কালকের এক্সাম নিয়ে এখনো কোনো ডিসিশন আসে নাই, ঠিক আছে? ওকে। সো ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি আমি যোগ করি প্রত্যক্ষ মজুরি, কি যোগ করি ভাই বলো তো? প্রত্যক্ষ মজুরি বা শ্রম, প্রত্যক্ষ মজুরি বা কি শ্রম। এবং যারা নোট ডাউন করতেছো তারা লিখবা, এই প্রত্যক্ষ মজুরি বা শ্রমের একটা নাম আছে উৎপাদন মজুরি। প্রত্যক্ষ শ্রম বা মজুরির একটা নাম কি? উৎপাদন মজুরি, ওকে? এবং আমরা যদি যোগ করি প্রত্যক্ষ অন্যান্য খরচ, কি যোগ করি ভাই বলো তো? প্রত্যক্ষ অন্যান্য খরচ, প্রত্যক্ষ অন্যান্য খরচ। তার মানে এখানে একটা জিনিস কিন্তু কমন পাইলাম, খেয়াল করে দেখো, যে এখানে যদি আমরা এই তিনটা জিনিস যোগ করি, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি এটা আমাদের 3 নাম্বার স্টেপে, এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটার নাম কি ব্যয়? মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়, প্রাইম কস্ট বলে। তাহলে এই মুখ্য ব্যয় বের করতে গিয়ে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। সেই জিনিসটা কি ব্যয় বলতো? যে মুখ্য ব্যয় বের করা মানে সকল প্রত্যক্ষ যোগ করা। সকল কি যোগ করা? সকল প্রত্যক্ষ যোগ করা। কি যোগ করা? সকল প্রত্যক্ষ যোগ করা। অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তুমি নিশ্চিত থাকো এই মুখ্য ব্যয় থেকে তুমি অবশ্যই এমসিকিউ তে প্রশ্ন পাবা, ঠিক আছে? মুখ্য ব্যয় থেকে প্রশ্ন আসবে। কালকে পরীক্ষা হলে আরো খারাপ অবস্থা। যাই হোক, আমরা একটু পড়াশোনা করি, দেখা যাক, আমরা খবর পেয়ে যাবো ইনশাল্লাহ শীঘ্রই, ওকে? এখন আসো খেয়াল করো, এই পর্যন্ত কি লিখছো সবাই? লিখো, আমরা একটু পড়ি, আমরা একটু ধীরে ধীরে পড়ি, যেন ওই চ্যাপ্টারটা আমরা খবর জন্য পেয়ে যাই। হ্যাঁ, হয়ে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে, না হয়ে যাওয়ার সম্ভাবনা তো আছে, তাই না? আমরা পড়তে থাকি। এই মুখ্য ব্যয়, তাহলে খেয়াল করো, মুখ্য ব্যয় মানে কি? সকল প্রত্যক্ষের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি না সকল প্রত্যক্ষ? ভালো করে খেয়াল করে কি বলবা? সংক্ষিপ্ত আকারে কি মনে রাখবা? সকল প্রত্যক্ষ, সকল প্রত্যক্ষ ইকুয়ালস টু মুখ্য ব্যয়। তাহলে সংক্ষেপে মনে থাকবে সকল প্রত্যক্ষ ইকুয়ালস টু কি? সকল প্রত্যক্ষ ইকুয়ালস টু কি? মুখ্য ব্যয়। সকল প্রত্যক্ষ ইকুয়ালস টু মুখ্য ব্যয়। সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিও, কারণ আমরা তো আরো অনেক ক্লাস করবো। এবং অ্যাক্টিভ থাকো, পেজে রিঅ্যাক্ট দিয়ে অ্যাক্টিভ থাকো, লাইভে ইনশাআল্লাহ আমরা ক্লাস করতে থাকি, এখানে আমরা খবর পেয়ে যাব, ঠিক আছে? ওকে। সো মুখ্য ব্যয়, এই মুখ্য ব্যয়ের সাথে যদি খেয়াল করো, এই মুখ্য ব্যয়ের সাথে যদি তুমি যোগ করো, এই মুখ্য ব্যয়ের সাথে যদি তুমি যোগ করো কারখানার উপরিব্যয়, কি ব্যয় বলতো? কারখানার উপরিব্যয়। কি ব্যয়? কারখানার উপরিব্যয়। কি ব্যয় যোগ করি ব্যয় বলো? কারখানার উপরিব্যয়। যদি আমরা কারখানার উপরিব্যয় যোগ করি, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা পেয়ে যাবো উৎপাদন ব্যয়। প্রশ্ন হচ্ছে স্যার কারখানার উপরিব্যয় কোনগুলা? খেয়াল করি, কারখানার উপরিব্যয় কোনগুলা? এক কথায় মনে রাখবো আমরা, কারখানার উপরিব্যয়ের মধ্যে 3 ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। কয় ধরনের ব্যয়? 3 ধরনের ব্যয়। কি কি খেয়াল করো? সকল পরোক্ষ, কি? সকল পরোক্ষ, সকল মানে যার সাথে তুমি পরোক্ষ শব্দটা পাইবা, যার সাথে তুমি পরোক্ষ শব্দটা পাবে, যার সাথে তুমি পরোক্ষ শব্দটা পাবে তাকেই বলবো। আমি সবার শেষে তোমাকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব। যার সাথে পরোক্ষ থাকবে সেই কোথায় চলে যাবে? কারখানার উপরিব্যয়ের মধ্যে চলে যাবে। যার সাথে পরোক্ষ থাকবে সেই কারখানার উপরিব্যয়ের মধ্যে চলে যাবে, ওকে ফাইন। নেক্সট, যার সাথে কারখানা শব্দটা থাকবে, যার সাথে কি থাকবে? যার সাথে কারখানা শব্দটা থাকবে, যার সাথে কারখানা শব্দটা থাকবে সেটাই কারখানার উপরিব্যয়ের মধ্যে যাবে, যে কোনো কিছুর সাথে কারখানা থাকুক। আরেকটা হচ্ছে মেশিন বা যন্ত্রপাতির অবচয়। একটা কি?
মেশিন বা যন্ত্রপাতির অবচয়। মেশিন বা যন্ত্রপাতির অবচয়, কারণ মেশিন বা যন্ত্রপাতি কোথায় ব্যবহৃত হয়? কারখানার ব্যবহৃত হয়। স্যার একটু সরে যান, স্যার কালকে কি আমাদের এক্সাম হবে? ভাই কালকের এক্সাম নিয়ে এখনো কোনো আপডেট আসে নাই, আমরা ক্লাসে মনোযোগী হই, আমরা আপডেট পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসটা করি, মনোযোগ দিতে হবে। যদি ক্লাস মনোযোগ দিয়ে না করো তাহলে তো দুই দিকে যাবে, পরীক্ষা হয়ে গেলে কি করবা? তাহলে খেয়াল করো, মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানার উপর ব্যয় যোগ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটার নাম কি জানো? এই রেজাল্টটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়, উৎপাদন বা কারখানার ব্যয়। উৎপাদন ব্যয় বা কি ব্যয়? কারখানার ব্যয়। ফাইন। তাহলে এটা কয় নাম্বার স্টেপ পেলাম আমরা? 4 নাম্বার স্টেপ। ট্রাস্ট মি ভাই, যদি এতটুকু এই বক্সটা যদি তুমি বুঝো তাহলে তুমি এখানের অনেকগুলো প্রবলেম তুমি সলভ করতে পারবে, এটা সিকিউ হোক কিংবা এমসিকিউ হোক। আমি কি কথা বুঝাতে পারলাম? এতটুকু বক্সের এতটুকু অংশ আমাকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা কালকে পরীক্ষা, আজকে ক্লাস 9। আপনার তাহলে ভালো না লাগলে ক্লাস করেন না। কালকে পরীক্ষা, আজকে ক্লাস যদি আপনার ভালো না লাগে তাহলে পড়েন না। ঠিক আছে, ওকে, যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটু যদি খেয়াল করি প্রথম থেকে, আমরা জানি যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করলে আমরা পাবো ব্যবহারযোগ্য কাঁচামাল, তার সাথে সমাপনী কাঁচামাল বাদ দিলে ব্যবহৃত কাঁচামাল, এবং এই ব্যবহৃত কাঁচামাল এটার নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এই প্রত্যক্ষ কাঁচামালের যদি প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ অন্যান্য খরচ মানে সকল প্রত্যক্ষ যোগ করলে আমরা পেয়ে যাবো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি কারখানার উপর ব্যয়, তাহলে সংক্ষিপ্ত সূত্র মনে রাখতে হবে যে মুখ্য ব্যয় প্লাস কারখানার উপর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। মুখ্য ব্যয় প্লাস কারখানার উপর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, এটা একটু আপনাকে মনে রাখতে হবে। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যেটা কি? সেটা হচ্ছে রূপান্তর ব্যয়, যেটা এখানে ছিল। তাহলে রূপান্তর ব্যয় বের করতে হলে কি করতে হবে মনে রাখবেন। রূপান্তর ব্যয়টা হচ্ছে যে কোন একটা কাঁচামালকে একটা পণ্যে রূপান্তর করতে চাইবে, সেটার নাম হচ্ছে রূপান্তর ব্যয়, মানে কনভার্সন কস্ট। কি কস্ট? কনভার্সন কস্ট। তাহলে এই কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয়ের মধ্যে কখনোই কোন ব্যয় অন্তর্ভুক্ত থাকবে না? কাঁচামালটা থাকবে না। কোন কাঁচামাল থাকবে না? প্রত্যক্ষ কাঁচামাল থাকবে না। মানে কাঁচামালটাকে ফিনিশ প্রোডাক্ট মানে পণ্যে রূপান্তর করতে যে ব্যয় হয়েছে তার নাম হচ্ছে রূপান্তর ব্যয়। ধরেন এটা গাছ, এটাকে আপনি ফার্নিচার বানাবেন, তাহলে গাছ থেকে ফার্নিচার হইতে যে ব্যয় সেটার নাম হচ্ছে রূপান্তর ব্যয়। এই গাছের যে মূল্য সেই মূল্যটা ধরা যাবে না। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, রূপান্তর ব্যয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত হবে না? রূপান্তর ব্যয়ের মধ্যে কারখানার উপরি ব্যয়, রূপান্তরের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল যাবে না, প্রত্যক্ষ কাঁচামাল যাবে না। তাহলে উৎপাদন ব্যয় বা কারখানার উপর ব্যয় বের করতে আমি যা যা যোগ করছি সবকিছু আসবে কোথায়? রূপান্তর ব্যয়ের মধ্যে। খেয়াল করেন, আমি বলতেছি রূপান্তর ব্যয় থেকে প্রশ্নটা কমন পাবেনি। আবার বলতেছি এই উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় বের করতে এই শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করছে শুধু একটা জিনিস বাদ যাবে, সেটা কি? প্রত্যক্ষ কাঁচামালটা বাদ যাবে। কি বাদ যাবে? এই প্রত্যক্ষ কাঁচামালটা বাদ যাবে, এই প্রত্যক্ষ কাঁচামালটা বাদ যাবে, প্রত্যক্ষ কাঁচামালটা বাদ যাবে। তাহলে প্রত্যক্ষ কাঁচামালটা যদি বাদ দেয় তাহলে আর কি কি থাকে খেয়াল করি। থাকে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, আর কারখানার উপরি ব্যয়। তাহলে আমরা রূপান্তর ব্যয়ের একটা সূত্র বলতে পারি যে প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানার উপরি ব্যয় ইকুয়ালস টু হচ্ছে কি? রূপান্তর ব্যয়। বলতে পারি না? কারণ আমরা জানি যে এই উৎপাদন ব্যয় বের করতে যা যা লাগছে সবকিছুই আমরা আনবো, শুধু প্রত্যক্ষ কাঁচামালটা আনবো না, মানে ব্যবহৃত কাঁচামালটা আসবে না। প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালটা অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া বলতো? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এটা বলতে পারি না যে কি হইলো ঘটনা, যে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানার উপর ব্যয় ইকুয়ালস টু রূপান্তর ব্যয়। ঠিক আছে, আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বলছি যে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় বের করতে যা যা আসছে সবই আসবে, শুধু প্রত্যক্ষ কাঁচামালটা আসবে না। তার মানে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়ের মধ্যে তো কাঁচামালের ব্যয়টা অন্তর্ভুক্ত আছে, কোনটা? প্রত্যক্ষ কাঁচামালটা আছে না? তাহলে আরেকটা সূত্র কি বলা যায় যে উৎপাদন ব্যয় থেকে যদি আমরা প্রত্যক্ষ কাঁচামালটা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাবো রূপান্তর ব্যয়। বলা যায় কিনা? উৎপাদন ব্যয় থেকে যদি আমরা কি বাদ দেই? উৎপাদন ব্যয় থেকে যদি আমরা কাঁচামালের ব্যয়টা বাদ দেই তাহলে পেয়ে যাবো আমরা রূপান্তর ব্যয়। সিম্পল, শেষ। উৎপাদন ব্যয় থেকে প্রত্যক্ষ কাঁচামাল বাদ দিলে রূপান্তর ব্যয় পাবো। এতটুকু কি আমরা বুঝতে পারছি যারা ক্লাসে আছি? এই কঠিন সময়ে আজকের মতো সব আন্দোলন শেষ। রায়ান আরো ফাস্ট করবো, এইটা শেষ করে এরপরে ফাস্ট, মানে এই বক্সটা তো আমাকে একটু অ্যানালাইসিস করে দিতে হবে। এখন ফাস্ট যাবো, সমস্যা নাই। আন্দোলনের আপডেট কি? কোন আপডেট কি পাইছো তোমরা? পাইলে অবশ্যই কমেন্টে বলবা। ওকে, তাহলে এখন খেয়াল করে তো ভাই, প্রত্যক্ষ কাঁচামাল কখনোই কিসে আসবে না? রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে না। তাহলে ক্রস প্রত্যক্ষ মজুরি কারখানার উপর ব্যয়, এটা হইতে পারে। কারখানার উপর ব্যয় প্লাস প্রশাসনিক ব্যয় এখানে আসবে না। প্রত্যক্ষ কাঁচামাল, কাঁচামাল যেখানে সেটাই বাদ। তাহলে খেয়াল করো তো,
আমি যদি এইগুলা বাদ দিতে পারি তাহলে সঠিক উত্তর কি খ। কারণ দেখো প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানার উপরি ব্যয়, তাহলে প্রত্যক্ষ অন্যান্য খরচ নাই, না থাকলে এইটা প্লাস এইটা করলেই তো রূপান্তর ব্যয় সূত্র হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যক্ষ মজুরি প্লাস কারখানার উপর ব্যয় ইকুয়ালস টু রূপান্তর ব্যয়। শেষ। আশা করছি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। ওকে, নেক্সট। এবার আসো খেয়াল করো, মুখ্য ব্যয় 1 লাখ টাকা এবং কারখানার উপর ব্যয় মুখ্য ব্যয়ের 20% হলে উৎপাদন ব্যয় কত? তাহলে উৎপাদন ব্যয়ের সূত্র কি? উৎপাদন ব্যয়ের সূত্র কি মনে আছে তোমার? মুখ্য ব্যয় প্লাস হচ্ছে কি ব্যয় বলতো? কারখানার উপরি ব্যয়। তাহলে মুখ্য ব্যয় কত দেওয়া আছে দেখো ভাই, মুখ্য ব্যয় দেওয়া আছে 1 লাখ, ঠিক আছে, প্লাস বলছে যে কারখানার উপরি ব্যয় মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? 20%। তাহলে 1 লাখ টাকার কত পার্সেন্ট? 1 লাখ টাকার ধরো হচ্ছে 20%। ওকে, তাহলে এখানে হচ্ছে 1 লাখ প্লাস এখানে 1 লাখ টাকার 20%, তাহলে আলটিমেটলি আনসার কত? 1,20,000। উত্তর কত? 1,20,000। ডান। আনসার কত? 1,20,000। এই যে অঙ্কগুলা করাবো ইনশাল্লাহ এই টাইপের জিনিসগুলো বেশি কমন করবে। হ্যাঁ, একটু শর্টলি বলতেছি ভাই, শর্ট, এখন থেকে শর্ট, আর কিছু মানে বড় করা হবে না। হ্যাঁ, সবাই ক্লাসে একটু মনোযোগী হই, যারা স্টিল লাইভটা শেয়ার করে সবাই শেয়ার করে দেই। ওকে, নেক্সট। টেন্ডার বা দরপত্র তৈরির মূল ভিত্তি কি? টেন্ডার বা দরপত্রের মূল্য তৈরির মূল মানে হচ্ছে ভিত্তি হচ্ছে কি? উৎপাদন ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? আমরা একটা সূত্র সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি? মোট লাভ। আমরা আর্থিক গণিতে মোট লাভ বের করি না? মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখান থেকে তুমি আরো 3টা সূত্র বানাইতে পারবা। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, যে যদি তুমি এই বিক্রিত পণ্যের ব্যয়টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই ব্যয়টা মাইনাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ। মোট লাভের সাথে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি এই পাশে আমরা প্লাস করে দিই তাহলে আমরা বিক্রয় পেয়ে যাবো। তাহলে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমি মোট লাভ প্লাস করি তাহলে আমি কি পেয়ে যাব? আমি বিক্রয় মূল্য পেয়ে যাব। আমি কি পেয়ে যাব? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট। প্রত্যক্ষ কাঁচামাল 20,000 টাকা, ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 25,000 টাকা এবং সমাপনী কাঁচামাল হচ্ছে 5,000 টাকা হলে কাঁচামাল ক্রয়ের পরিমাণ কত? প্রশ্নটার মধ্যে আমার মনে হয় একটু ল্যাঙ্গুয়েস্টিক ভুল আছে। প্রত্যক্ষ কাঁচামাল আছে, ব্যবহৃত কাঁচামাল আছে, এটা তো হওয়ার কথা না। এটা হওয়ার কথা প্রারম্ভিক কাঁচামাল। কি হওয়ার কথা? প্রারম্ভিক। ঠিক আছে, প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল 20,000 টাকা, ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 25,000 টাকা, সমাপনী কাঁচামাল 5,000 টাকা হলে কাঁচামাল ক্রয়ের পরিমাণ কত? কিসের পরিমাণ কত? কাঁচামাল ক্রয়ের পরিমাণ কত? তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন তো ভাই, আমি অলরেডি আপনাদেরকে ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র পড়াইছি না? ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র কি ছিল দেখেন তো? ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র ছিল ব্যবহৃত কাঁচামাল ইকুয়ালস টু প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। ঠিক এই সূত্র পড়াইছি কিনা? তাহলে এই সূত্র বসায় দিলেই তো হয়। ব্যবহৃত কাঁচামালটা কত দেওয়া আছে? 25,000 টাকা। তাহলে ব্যবহৃত কাঁচামাল 25,000 ইকুয়ালস টু প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে কত হাজার? 20,000 প্লাস কাঁচামাল ক্রয় আমি জানি না কত, মাইনাস হচ্ছে সমাপনী কাঁচামাল কত হাজার? 5,000। ঠিক আছে, এখন আমি কি করব? এখানেও তাইলে এই 5,000 20,000 থেকে 5,000 চলে যাবে, কত হবে? মাইনাস হবে কত? মানে এখানে থাকবে হচ্ছে, তাহলে এখানে 25,000 ইকুয়ালস টু এখানে 5,000 চলে গেলে থাকলো 15,000 প্লাস হচ্ছে কাঁচামাল ক্রয়, তাই তো? কাঁচামাল ক্রয়। এবারে 15,000 এই পাশে নিয়ে আসে মাইনাস করে দেই, তাহলে 25,000 থেকে যদি 15,000 চলে যায় তাহলে থাকলো কত? 10,000। অর্থাৎ কাঁচামাল ক্রয়ের পরিমাণ আসবে কত হাজার? কাঁচামাল ক্রয়ের পরিমাণ আসবে 10,000। তাহলে উত্তর কত হবে ভাই বলো তো? উত্তর হবে 10,000। উত্তর কি হবে? উত্তর হবে 10,000। ঠিক আছে, উত্তর হবে কত হাজার? হ্যাঁ, ফার্স্ট পেপার এক্সাম আবার হবে, আবার দিতে হবে। ঠিক আছে, আবার হবে, আবার দিতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা কি বোঝা গেছে? 125 নম্বর প্রশ্ন কি বুঝতে পারছি? দেখো ভাই, আমি তোমাকে যতটুকু চার্ট লিখে দিছি ততটুকু চার্ট যদি তুমি পারো তাহলে এই টাইপের অ্যান্সার গুলো ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। ওকে, অনেক ভালো করবা। ঠিক আছে, কথা কি এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? একটু প্লিজ যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, আমরা সর্বোচ্চ শেয়ার চাই আজকের ক্লাসটা। ওকে, সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকে শেয়ার করে দিই, প্রত্যেকে শেয়ার করে দিই। কাঁচামাল 25। হ্যাঁ, আমাদের এই প্রশ্নে যে মানে একটু ল্যাঙ্গুয়েস্টিক বলছিল, আমরা এটা কারেকশন করে উত্তর 10,000 হবে যদি উত্তর 30,000 দেখাচ্ছে। ওকে, আচ্ছা, কারখানার উপরিব্যয় অন্তর্ভুক্ত নয় কোনটা? আমাদের কি মনে আছে কারখানার উপরিব্যয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে?
বলছি কারখানা শব্দটা থাকলেই কি হবে, কারখানা অন্তর্ভুক্ত মানে এটা কি হবে, এটা হচ্ছে কারখানার উপূর্বের মধ্যে যাবে। তাহলে কারখানা যেগুলো আছে, কারখানা বাদ দিলে তো বাকিটা হয়তো কি অন্তর্ভুক্ত নয়। এই যে কারখানা আছে, এই যে কারখানা আছে, এই যে কারখানা আছে, তাহলে এটার মধ্যে না, এটাই সঠিক উত্তর। এটাই কি, এটাই সঠিক উত্তর। সব বোর্ডে পরীক্ষা হবে ভাই, সব বোর্ডে পরীক্ষা হবে, আমরা আনুষ্ঠানিকভাবে জানি, তারপরে বলতে পারবো বাকি। ব্যবহৃত কাঁচামাল ৮০,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে উৎপাদন ব্যয় কত? ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার উৎপাদন ব্যয় বের করার সূত্র কি? আমি তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, মনে আছে? যে রূপান্তর ব্যয় বের করার একটা শর্টকাট সূত্র আমি লিখে দিছিলাম না? রূপান্তর ব্যয় বের করে একটা শর্টকাট সূত্র লিখছিলাম না? রূপান্তর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয়, রূপান্তর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল। পড়ছি না? ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল মানে হচ্ছে উৎপাদন ব্যয় থেকে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল বাদ দিলে রূপান্তর ব্যয় পাওয়া যায়। এই সূত্র ব্যবহার করে মূলত এই অঙ্কটা করতে হবে। তাহলে আমার রূপান্তর ব্যয় কত দেওয়া আছে এখানে? রূপান্তর ব্যয় দেওয়া আছে ৫০,০০০ ইকুয়ালস টু উৎপাদন ব্যয় কত দেওয়া আছে? উৎপাদন ব্যয় তো আমি বের করব, উৎপাদন ব্যয়, ঠিক আছে, উৎপাদন ব্যয় আমি বের করব মাইনাস ব্যবহৃত কাঁচামাল কত? ব্যবহৃত কাঁচামাল হচ্ছে ৮০,০০০ টাকা। ওকে ডান। এখন এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস। তাহলে ৫০,০০০ প্লাস হচ্ছে ৮০,০০০, ৫০,০০০ প্লাস ৮০,০০০ ইকুয়ালস টু কি? উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় পরিমাণ কত হবে? ৫০ আর ৮০ মিলে কত? ৫০ ৮০ মিলে হচ্ছে ১,৩০,০০০। তাহলে উত্তর কত হবে? ১,৩০,০০০। উত্তর কত হবে? উত্তর হবে ১,৩০,০০০। তাহলে আমরা যে সূত্রটা তোমাদেরকে শিখেছি, অ্যাকাউন্টিং এক্সাম আমরা দিব না, আমাদের কোশ্চেন বলছিল না, এখন তো এগুলা বলে লাভ নাই, সব তো তোমাদের মতো করে হবে না ভাই। কথা কি বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কি ক্লিয়ার? ছেলে মেয়ে আসলে টেনশনে আছে, টেনশনে থেকে আবার কেন পরীক্ষা নিবে? কারণ সবাই তো পরীক্ষা দিতে পারে নাই, সবাই পরীক্ষা দিতে পারে নাই, তাই আবার পরীক্ষা নিবে। বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছি? এটা কি পারছি সবাই? আমরা সূত্র লিখে নিব কিন্তু রূপান্তর ব্যয়। ওকে নেক্সট, এটা কি হবে বলেন তো? নিচের কোনটি স্থির ব্যয় উদাহরণ, অর্থাৎ কোনটা স্থির ব্যয়? স্থির ব্যয় কোনটা? যেটা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে কোনো পরিবর্তন হয় না। উৎপাদনের পরিমাণ তুমি বাড়াও কিংবা কমাও, কি বললাম বলো? কি বলে, উৎপাদনের পরিমাণ বাড়া কিংবা কমাও, এর সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তার নাম হচ্ছে স্থির ব্যয়। আর উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় সেই ব্যয়টার নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝা গেছে? আরেকটা ব্যয় আছে আধা পরিবর্তনশীল ব্যয়। কোন ধরনের ব্যয়? আধা পরিবর্তনশীল ব্যয়। এই তিনটা জিনিস একটু তোমাকে খেয়াল রাখতে হবে উদাহরণ সহ, এই তিনটা জিনিস একটু উদাহরণ সহ মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি এই তিনটা জিনিস একটু তোমাকে বলি। যেমন ধরো হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় মানে কি? তোমার উৎপাদনের পরিমাণ কম হোক কিংবা বাড়ুক, এর সাথে এটার কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো যে রুমটাতে আমি তোমাদেরকে পড়াই, এই রুমের ভাড়া ১০,০০০ টাকা। এই রুমে যদি আমি ২০ জন পড়াই, ভাড়া কত? ১০,০০০। আমি যদি ১০০ জন পড়াই, ভাড়া কত? ১০,০০০। আমি যদি মানে ১,০০০ জন পড়াই, ভাড়া কত? ১০,০০০। তাহলে এই যে আমার উৎপাদনের পরিমাণ মানে স্টুডেন্ট সংখ্যা কমতেছে বাড়তেছে, এর ফলে কিন্তু আমার ভাড়ার পরিমাণ পরিবর্তন হচ্ছে না। কিন্তু ধরো এখানে যদি এখন আমি তোমার মানে একটা বেচের জায়গায় যদি আমি 10টা বেচ পড়াই, তাহলে আমার যে মার্কার কলম টলম এগুলো আছে, এগুলো বেশি লাগবে না? এগুলো বেশি লাগবে কিনা? আমার লিখতে হবে বেশি, মার্কার লাগবে বেশি, এই জিনিসগুলো আমার বেশি প্রয়োজন হবে, আমার ইলেকট্রিসিটি বেশি খরচ হবে। তো এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মানে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যেগুলো পরিবর্তন হয়। আর আছে আধা পরিবর্তনশীল ব্যয়, সেমি ভেরিয়েবল কস্ট। এটা পরীক্ষা আসতে পারে। এটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে বিদ্যুৎ বিল। কি বিল বলতো? বিদ্যুৎ বিল। এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? বিদ্যুৎ বিল কি বিল? ইলেকট্রিসিটি বিল। তারপরে তুমি বলতে পারো হচ্ছে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলটা কেন, বা টেলিফোন বিল। বিদ্যুৎ বিল বা কি বিল? টেলিফোন বিল। টেলিফোন বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল, এগুলা কিন্তু পরীক্ষা আসবে। এগুলোকে বলে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয় মানে কিছু ফিক্সড কিছু পরিবর্তনশীল। যেমন ধরো যাদের বাসায় টিএনটি আছে, প্রথমে একটা ফিক্সড কানেকশন ফি দিতে হয় যে এত টাকা আমাকে প্রতি মাসে 200 টাকা দিতে হবে। এরপরে তুমি যত যদি তুমি তার চেয়ে বেশি ইউজ করো, ততটুকু বেশি টাকা দিতে হবে। যেমন ইলেকট্রিসিটি মিটারের জন্য কিন্তু একটা ফিক্সড চার্জ আছে। তোমার বাসায় ইলেকট্রিসিটির তোমার মিটার আছে, ইলেকট্রিক মিটার, তুমি ইলেকট্রিসিটি ইউজ করো আর না করে একটা পরিমাণ টাকা কিন্তু সরকারকে তোমাকে দিতে হবে। এরপরে বাকিটা অ্যাড হইতে থাকবে কিভাবে? যত বেশি তুমি ইউনিট ইউজ করবা ততটুকু তোমাকে এক্সট্রা দিতে হবে। সো এটার নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে ফিক্সড কস্ট কোনটা দেখো তো?
কাঁচামাল ক্রয়, তুমি যদি উৎপাদনের পরিমাণ বাড়াও বেশি কাঁচামাল লাগবে, কম উৎপাদন করলে কম কাঁচামাল লাগবে। শ্রমিকের মজুরি যদি উৎপাদন বাড়াও শ্রমিক বেশি লাগবে, প্যাকিং খরচও বেশি হবে উৎপাদন বাড়াইলে কমাইলে। কিন্তু কারখানার যে ভাড়া, সে ভাড়া কিন্তু ফিক্স থাকবে, আমি উৎপাদনের পরিমাণ সেক্ষেত্রে বাড়াই কিংবা কমে যাই করি না কেন। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? আমরা কিন্তু ক্লাসে মনোযোগী না, আমরা কিন্তু আমরা অন্য কিছু নিয়ে টেনশনে আছি বেশি। ওকে না? উৎপাদন ব্যয় হিসাবে মুখ্য উদ্দেশ্য কি? আমরা উৎপাদন ব্যয় কেন করি? ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যয় নির্ধারণের জন্য। আমরা একটু দ্রুত যাই, আমরা একটু আস্তে যাচ্ছি এই জন্য, কারণ আমরা যত জানি না কি হবে ঘটনা, তাই না? মোট ব্যয়ের উপর 20% মুনাফা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত? মোট ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য। গতকালকে একটা সূত্র শিখাইছি তোমাদেরকে। মোট ব্যয় মানে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 20%, তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত? এটা মনে রাখার জন্য একটা টেকনিক শিখেছিলাম, 6.67, তারপরে হচ্ছে 20%, তারপরে হচ্ছে 25%, তারপরে হচ্ছে 33.33%, তারপরে মনে রাখতে হবে 50%, তারপরে হচ্ছে 100%। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এই যে 16.67, 20%, 25%, 33.33%, 50%, 100%। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্রয় মানে বেশি। ক্রয় মানে কি? ক্রয় মানে বেশি এবং বিক্রয় মানে কম। ক্রয় মানে বেশি, বিক্রয় মানে কি? বিক্রয় মানে কম। অর্থাৎ ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে বেশি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কম। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, ব্যয়ের উপর অর্থাৎ ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা কি হবে? কম। তাহলে 25%-এর কাছাকাছি কম কত? 25%-এর কাছাকাছি কম হচ্ছে 20%। তাহলে সঠিক উত্তর হচ্ছে 20। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 20। আমি কি বুঝাতে পারছি? কথা কি ক্লিয়ার? সিম্পল জিনিস। ক্রয় মানে বেশি, বিক্রয় মানে কম। তাহলে এটা যদি বলতো যে ধরো বিক্রয় মূল্যের উপর মুনাফার 33.33%, তাহলে ক্রয় মূল্যের উপর কত? ক্রয় মূল্য মানে তো বেশি, তাহলে বেশি মানে কত পার্সেন্ট হইতো? বেশি মানে হইতো 50%। বেশি মানে কত পার্সেন্ট হইতো? বেশি মানে হইতো 50%। ক্লিয়ার? বেশি মানে হইতো কত পার্সেন্ট? 50%। তাহলে এই শর্টকাট টেকনিকটা মনে রাখলে, এই শর্টকাট টেকনিকটা যদি আমাদের মনে থাকে, ইনশাআল্লাহ এই টাইপের এমসিকিউ আসলে আমরা পারবো। ওকে, নেক্সট। আমরা এইটা শেষ করে ফেললাম, উৎপাদন ব্যয় বিবরণীর এই অংশটা আমরা পড়লাম। যদিও এখান থেকে আমাদের আরো কিছু ম্যাথ করার দরকার ছিল, কিন্তু সময় খুবই কম। আর কোনো কারণে যদি পরীক্ষা স্থগিত হয়, ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত করার চেষ্টা করব। নিচের কোনটি শ্রমিকের উপার্জনের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ কোনটি শ্রমিক উপার্জন করে না? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মানে কি জানি তো আমরা, যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য সরকার আলাদা করে যে ভাতা দেয়, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয়। বোনাস তো সময় সময় দেওয়া হয়। ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান। দেখো, এই নিয়োগকর্তা যেটা, এটাও আলটিমেটলি আমাদের আয়েরই উৎস, মানে অর্জন। কিন্তু শ্রমিক যে দান করতেছে সেটা তো আসলে কর্তনের অংশ। সেটা কিসের অংশ? কর্তনের অংশ। ওকে, মোট মজুরি থেকে মোট কর্তন বাদ দিলে কি পাওয়া যায়? মোট মজুরি থেকে যখন আমরা মোট কর্তন বাদ দিব, অর্থাৎ আমি মোট মজুরি মানে বুঝো তো মোট উপার্জন। মোট মজুরি মানে কি? মোট উপার্জন। মোট মজুরি মানে কি? মোট উপার্জন। যদি মোট উপার্জন থেকে আমরা মোট কর্তন বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? নিট মজুরি। সেটার নাম কি? সেটার নাম হবে নিট মজুরি। সেটার নাম কি? সেটার নাম হবে নিট মজুরি। অলমোস্ট কিন্তু 10টা বাজতে যাচ্ছে। কেউ কোনো আপডেট পেলে অবশ্যই সাথে সাথে আমাদেরকে জানাবা। ওকে, আচ্ছা, একজন শ্রমিকের স্বাভাবিক মজুরি হয় ঘন্টা 50 টাকা। অর্থাৎ কেউ যদি 1 ঘন্টা কাজ করে, সে কত টাকা মজুরি পাবে? 50 টাকা। তিনি 10 ঘন্টা অতিরিক্ত কাজ করছে, আর তাহলে ওভারটাইম মজুরি হার কত? আমরা কি জানি যে যদি ওভারটাইম মজুরি হার নিয়ে কিছু বলা না থাকে, তাহলে ওভারটাইম মজুরি হার হবে স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। তাহলে 1 ঘন্টা স্বাভাবিক কাজ করলে যদি তুমি 50 টাকা পাও, তাহলে 1 ঘন্টা ওটি করার জন্য, ওটি মানে কি? ওভারটাইম করার জন্য তুমি টাকা পাবে কত? 50 ইন্টু 2 ইকুয়ালস টু কত টাকা? 100 টাকা। তার মানে আমরা স্বাভাবিকভাবে এটা মনে রাখবো যে স্বাভাবিক মজুরি হারের তুলনায় দ্বিগুণ হয়, মানে হচ্ছে অতিরিক্ত মজুরি হার, যদি কিছু বলা না থাকে। তাহলে এখন অতিরিক্ত মজুরির পরিমাণ কত? ওটি ইকুয়ালস টু কত হবে? ওভারটাইম। ওভারটাইম আমি কতটুকু করছি? 10 ঘন্টা। আর প্রত্যেক ঘন্টার জন্য মজুরি পাবো কত? 100 টাকা। তাহলে আলটিমেটলি 1 আর হচ্ছে 3টে শূন্য বসা দিলে হবে কত হবে? উত্তর 1000 টাকা। উত্তর কত হবে? উত্তর হবে 1000 টাকা। উত্তর হবে কত টাকা? উত্তর হবে 1000 টাকা। উত্তর কত হবে? উত্তর হবে 1000 টাকা। আমরা একটু দ্রুত যাই। হ্যাঁ, ওকে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান শ্রমিকের জন্য কি? অবশ্যই প্রভিডেন্ট ফান্ডে যে নিয়োগকর্তা দান করে, এটা তোমার জন্য কি? এটা আয় বা উপার্জনেই আমরা অন্তর্ভুক্ত করে থাকি। নিচের কোনটি আইনসম্মত কর্তন? অর্থাৎ কোনটাকে কি করতে হবে? আইনগতভাবে কর্তন করতে হবে। আইনগতভাবে কর্তন করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আয় কর। আয় হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয় হলে সরকারকে কর দিতে হবে। এটা সরকারি আইনে আছে, তাই না? এটা আইন সম্মত বলা হচ্ছে, আইনের মাধ্যমে এটা হয়ে থাকে। ওকে,
শ্রম শ্রম আবর্তন হারের বেশি হলে প্রতিষ্ঠানের জন্য কি হয়? শ্রম আবর্তনের হার যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য কি হয়? ব্যয় বেশি হয়। ওকে, একটি কারখানা সপ্তাহে 48 ঘন্টা কাজ করে। নরমালি আমরা কি জানি যে স্বাভাবিকভাবে একদিনে কয় ঘন্টা কাজ করা হয়? 8 ঘন্টা। ঠিক আছে, একদিনে কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা। আর এক সপ্তাহে কয়দিন কাজ করা হয়? 6 দিন। কয়দিন? 6 দিন। তাহলে নরমালি স্বাভাবিকভাবে এক সপ্তাহে যদি কেউ কাজ করে 6 দিন 8 ঘন্টা করে, তাহলে তার কর্মঘন্টা হবে কত? 648 ঘন্টা। এটাও একটু মনে রাখবে, এটাও এমসিকিউ তে আসতে পারে। ওকে, সো এক সপ্তাহে কারখানা সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়, স্বাভাবিক হার ঘন্টায় 30 টাকা হলে শ্রমিকের মোট মজুরি কত? সিম্পল জিনিস। তাহলে 48 ঘন্টা যদি কাজ হয় আর একটার জন্য যদি আমি 30 টাকা করে পাই, তাহলে আমার টোটাল মজুরি কত হবে? কত হবে কোন তো? 3 8 24, 24 4 হাতে আছে 2, আর 3 4 12, 12 2 কত? 14, আর একটা শূন্য বসা দিলে হবে কত? 1440 টাকা। কত হবে? 1440 টাকা হতে হবে উত্তর। তাইমা, তামিম, ইসলাম, তাফা। ভাই কোনটা বুঝতে পারো না সেটা কিন্তু নাম্বার বলতে হবে। আমরা তো একটু দ্রুত যাচ্ছি, এই জন্য আমাকে কোন প্রশ্ন আমরা বুঝতে পারি না সেটা বলতে হবে, যে এটা বুঝিনি এটা আরেকবার বলেন। বেতন ও মজুরি রেজিস্টারে কার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক? এটা তোমরা একটু বলো তো। বেতন ও মজুরি বিবরণীতে কার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক? বেতন ও মজুরি বিবরণীতে কার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক? বেতন ও মজুরি বিবরণীতে, ও সরি আমরা তো চেঞ্জ করে আবার অনেক দূরে চলে গেছি। শ্রমিক বা বেতন ভোগী ব্যক্তি, অর্থাৎ যে বেতন পায় তার স্বাক্ষর থাকতে হবে, কারণ তার হাজিরা যদি না থাকে তাহলে তুমি কিসের ভিত্তিতে তাকে বেতন দিবা, তাই না? ওকে, নিচের কোনটি পরোক্ষ মজুরি? উৎপাদনের সাথে সরাসরি জড়িত যেটা সেটাকে আমরা প্রত্যক্ষ মজুরি বলি, বাদ বাকি গুলো হচ্ছে কি আমরা পরোক্ষ মজুরি বলি। যেমন উৎপাদন শ্রমিকের মজুরি, তারা না থাকলে উৎপাদন হবে না। আসবাবপত্র তৈরির মিস্ত্রির মজুরি, তাহলে এই আসবাবপত্র তৈরি করতে যে মিস্ত্রি লাগছে সে কিন্তু না থাকলে কিন্তু আলটিমেটলি কি হবে না? আসবাবপত্র তৈরি হবে না। দর্জির মজুরি, দর্জি না থাকলে তোমার কাপড় হবে না। কারখানার দারোয়ানের বেতন, দারোয়ান না থাকলে উৎপাদন চলবে যদি শ্রমিক থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে পরোক্ষ, যেটা সরাসরি জড়িত নয় সেটা হচ্ছে পরোক্ষ, আর যেটা সরাসরি জড়িত সেটাকে আমরা বলতেছি প্রত্যক্ষ। সেটা সরাসরি জড়িত আমরা কি বলতেছি? প্রত্যক্ষ। ওকে, মহার্ঘ ভাতা কেন দেওয়া হয় মাত্র আলোচনা করছি, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা বলো এটা সঠিক উত্তর কি হবে? 140, 140 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? দ্রুত বলো। 140 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে? 140 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো? কোন আপডেট কি আছে এখন পর্যন্ত? কোন আপডেট কি আছে? সবাই কিন্তু লাইভটা শেয়ার করো না। তোমরা যদি শেয়ার না করো তাহলে তোমাদের জন্য কিভাবে কাজ করবো বল? তোমাদের তো এই ন্যূনতম একটু কন্ট্রিবিউশন তো থাকা উচিত। একটু শেয়ার টেয়ার করলা, একজন আরেকজনকে মানে হচ্ছে মেনশন করতে পারো বিভিন্ন ভাবে। এমএফ এর কারণে আচ্ছা, আমরা এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসলে পাই নাই। এই মাহাদি আমিন একটা স্ট্যাটাস দিচ্ছে, আমি এটা একটু তোমাদেরকে পড়ে শোনাই। মানে শিক্ষা উপদেষ্টা যিনি, দেশ জুড়ে এইচএসসি সমমান পরীক্ষা 2026 চলমান রয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে কেন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ নিয়ে স্বাভাবিকভাবে শিক্ষার্থী, অভিভাবক আর উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট ভেবেছে। পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিভাগীয় কমিশনের জেলা সবার সাথে মতামত করে বর্তমানে এসএসসি সমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারী বর্ষণের কারণে সাময়িক জলবায়ুর সৃষ্টি হয়েছে, তবে জানা গেছে দেশ জুড়ে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। পরীক্ষা থেকে আমাদের সন্তান তুলো তাদের ভবিষ্যতে মানসিক ব্যবস্থার গুরুত্ব সরকার বিশদ উল্লেখ করে নির্বাচন সরকারি এই কারণে বিগত দিন ধরে আবহাওয়া যাওয়ার ঘটনায় চলমান এইচএস সমানে তবে একই সাথে ঘটনা তো পরীক্ষা তো হবে মনে হচ্ছে। চলমান এইচএস সমান পরীক্ষা দেশে এতটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা চট্টগ্রাম বোর্ডের এগুলো স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। গতকাল কুমিল্লা জলাবদ্ধতা হ্যাঁ, এখন পর্যন্ত যে খবর আছে পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাচ্ছে।
মাহাদি আমিন শিক্ষা উপদেষ্টার যে পোস্ট, সেই পোস্টে বলা হয়েছে আজকে পরীক্ষা হবে। তাহলে এখন পর্যন্ত আপডেট কি? এখন পর্যন্ত আপডেট হচ্ছে আগামীকালকে পরীক্ষা হতে যাচ্ছে, আগামীকাল পরীক্ষা হবে। ঠিক আছে, সুতরাং সবাই পরের টেবিলে বসে যান। শিক্ষা উপদেষ্টা যে আছে তার বক্তব্য অনুযায়ী আগামীকালকে পরীক্ষা হবে। যাই হোক, তাহলে চলেন, জীবনযাত্রার মান বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখার জন্যই মূলত এই ভাতা দেওয়া হয়ে থাকে। ওকে, আমি ক্লাস করাচ্ছি অবশ্যই। আচ্ছা, এই চ্যাপ্টারটা একবারে সহজ একটা চ্যাপ্টার, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইনশাল্লাহ আশা করছি এখান থেকে আমরা যা পারবো এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো তোমরা কমন পাবো। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা একটু দ্রুত যাই। সমাপনী মজুদ পণ্য কম দেখালে কোনটি বেশি দেখাবে? একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এই সমাপনী মজুদের সাথে, এটা একটু লিখে রাখতে পারো, সমাপনী মজুদের সাথে বিকৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক হচ্ছে নেগেটিভ। বিকৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক হচ্ছে কি? বিপরীত। সমাপনী মজুদের সাথে বিকৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ আমি একটা সম্পর্ক দেখাবো, এগুলোতে বাকিগুলো মনে রাখতে হবে। যদি সমাপনী মজুদ পণ্য কি দেখানো হয়, সমাপনী মজুদ বেশি দেখালে, লিখে ফেলতে হবে সাথে সাথে, সমাপনী মজুদ যদি বেশি দেখানো হয়, তাহলে যেহেতু বিপরীত সম্পর্ক, বিকৃত পণ্যের ব্যয় কি হবে? বিকৃত পণ্যের ব্যয় হবে কম। বিকৃত পণ্যের ব্যয় হবে কি? বিকৃত পণ্যের ব্যয় হবে কম। বিকৃত পণ্যের ব্যয় যদি কম হয়, ব্যয় যদি কম হয়, তাহলে তোমার মোট লাভ কি হবে? কারণ বিকৃত পণ্যের সম্পর্ক হচ্ছে মোট লাভ। মোট লাভ কি হবে? বেশি। মোট লাভ বেশি হলে তুমি ধরে নিতে পারো তোমার নিট লাভও কি হবে? বেশি হবে। নিট লাভও কি হবে? নিট লাভও বেশি হবে। তাহলে এই বেশি নিট লাভটা গিয়ে কার সাথে যোগ হবে? মূলধনের সাথে। তাহলে মূলধনের সাথে যদি এটা যোগ হয়, তাহলে মূলধন বা মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। মালিকানা সত্ত্ব কি দেখাবে? মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। অন্যদিকে মালিকানা সত্ত্ব যদি তুমি বেশি দেখাও বা নিট লাভ যদি তুমি বেশি দেখাও, তাহলে সরকারকে তোমার কর দিতে হবে কি? করও দিতে হবে বেশি। লাভ যদি বেশি হয় তাহলে করও দিতে হবে কি? বেশি। অন্যদিকে সমাপনী মজুদ পণ্য নিজেই একটা চলতি সম্পদ, তার মানে তোমার সম্পদ বেশি দেখাবে। সম্পদ কি দেখাবে? সম্পদ বেশি দেখাবে। সম্পদ কি দেখাবে? সম্পদ বেশি দেখাবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে এইটা মনে রাখলে এটার বিপরীতটাও তোমার মনে থাকবে। ঠিক আছে, কথা কি বুঝাতে পারছি? তাহলে সমাপনী মজুদের সাথে বিকৃত পণ্যের ব্যয় সম্পর্ক হবে কি? সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক কিভাবে? সমাপনী মজুদ বেশি দিলে বিকৃত পণ্যের ব্যয় কম, সমাপনী মজুদ কম দেখালে বিকৃত পণ্যের ব্যয় বেশি। তাহলে আমি বেশি সম্পর্ক দেখাইলাম, তুমি উল্টা করলে আবার যদি সমাপনী মজুদ কম দেখাও, তাহলে বিকৃত পণ্যের ব্যয় বেশি। বিকৃত পণ্যের ব্যয় যদি বেশি হয়, বাদ বাকি সবগুলো কম হবে। সিম্পল জিনিস। তাহলে সমাপনী মজুদ কম দেখালে ঘটনা কি হবে? সমাপনী মজুদ কম দেখালে বিকৃত পণ্যের ব্যয় কি হবে? বিকৃত পণ্যের ব্যয় হবে বেশি। মোট লাভ কি হবে? কম। তাহলে নিট লাভ কি হবে? কম। মালিকানা সত্ত্ব কি হবে? কম। তারপরে আয়কর কি হবে? কম। সম্পদ কি হবে? কম। ঘটনাও বোঝা গেছে? তাহলে কি হচ্ছে যে কোনটি বেশি দেখাবে? দেখো, তাহলে বেশি দেখাবে কোনটা? এতক্ষণ ধরে যা লেখছি শুধু বিকৃত পণ্যের ব্যয়টা বেশি দেখাবে। তাহলে অ্যান্সার কি হবে? বিকৃত পণ্যের ব্যয় বেশি। বিকৃত পণ্যের ব্যয় কি হবে? বেশি। আমি কথা দিচ্ছি এই জায়গা থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন কমন আসবে। আমি আবার বলতেছি, বিকৃত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুদের সম্পর্ক হচ্ছে কি? বিকৃত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুদের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। তাহলে বিকৃত সমাপনী মজুদ পণ্য যদি তুমি বেশি দেখাও, বিকৃত পণ্যের ব্যয় কি দেখাবা? কম। অর্থাৎ উল্টা হবে। কি হবে? উল্টা। একটা বেশি দেখালে একটা কমে যাবে। তাহলে যদি বিকৃত পণ্যের ব্যয় যদি কম হয়, তাহলে ব্যয় কম হইলে লাভ কি হবে? বেশি। ব্যয় কম হইলে লাভ কি হবে? বেশি। লাভ বেশি হইলে মালিকানা সত্ত্ব বেশি হবে, যেহেতু লাভটা নিয়ে মালিকানা সত্ত্বের সাথে যোগ করবো। আর লাভ যদি বেশি হয়, আয়করও দিতে হবে বেশি। আর যেহেতু সমাপনী মজুদ বেশি দেখাচ্ছে, এটা ইটসেলফ নিজে একটা সম্পদ, তাহলে সম্পদ বেশি দেখাবে। তাহলে এটা হচ্ছে বেশি দেখাইলে। যদি কম দেখায়, অর্থাৎ সমাপনী মজুদ যদি কম দেখায়, তাহলে সমাপনী মজুদ কম দেখাইলে বিকৃত পণ্যের ব্যয় কি হবে? বেশি। বিকৃত পণ্যের ব্যয় বেশি হইলে বাদ বাকি সবগুলো কম হয়ে যাবে। ব্যয় যদি বেশি, লাভ হবে কম। তাহলে লাভ কম যোগ হবে মালিকানা সত্ত্বের সাথে, তাহলে মালিকানা সত্ত্ব কম। লাভ কম হইলে আয়করও কম হবে এবং সম্পদও কি হবে? কম হবে। আমি আশা করছি এই জিনিসটা ক্লিয়ার, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে। আমি কি এই কনসেপ্টটা বুঝতে পারছি? কথা আটকায় আমার এখানে সমস্যা না, হয়তো তোমাদের নেটের সমস্যার কারণে হতে পারে। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? এটা আশা করছি ক্লিয়ার। সবাই জাস্ট লাইনটা লিখে নাও। এটা লিখে রাখলে যে কোনো ভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ওকে, নিত্য মজুদ ব্যবস্থাপনা কখন সমাপনী মজুদ পণ্য নির্ণয় করে? এই দেখো,
নিত্য মজুদ পণ্য মানে হচ্ছে অবিরত, কি অবিরত মজুদ পদ্ধতি, যেখানে প্রতিটা লেনদেন হওয়ার সাথে সাথে ব্যালেন্স করা হয়। যেমন এটা তুমি বলতে পারো চলমান জেরসক, কি বলতে পারো খতিয়ানে চলমান জেরসক, খতিয়ানে চলমান জেরসক, খতিয়ানে চলমান জেরসক, অর্থাৎ লেনদেন হয়েছে সাথে সাথে আমি ব্যালেন্সিং করে ফেলতেছি, প্রতিটি লেনদেনের শেষে আমি জানতে পারতেছি, যে কোনো সময় জানতে পারতেছি আমার মজুদ পণ্য কত। কিন্তু কালান্তিক পদ্ধতিতে আমি একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে জানতে পারবো আমার মজুদ পণ্যের পরিমাণ কত আছে, কিন্তু নিত্য ব্যবহৃত পদ্ধতিতে আমি যে কোনো সময় জানতে পারবো, কি যে কোনো সময় জানতে পারবো। নেক্সট, বাজার মূল্য নিম্নগামী হলে কোনটি অধিক কার্যকরী? খেয়াল করি, আমি দুইটা লাইন এখানে লিখে দেই। একটা হচ্ছে যখন মুদ্রাস্ফীতি দেখা দিবে, কি দেখা দিবে? যখন মুদ্রাস্ফীতি দেখা দিবে, মুদ্রাস্ফীতি যখন দেখা দিবে তখন, মুদ্রাস্ফীতি মানে কি? যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, কি থাকে? ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য যখন কি পায়? বৃদ্ধি পায়। তখন অনুসরণ করা উচিত, উচিত উচিত ভালো, সেটা হচ্ছে কি? লিফো। কি বলো? লিফো। অর্থাৎ একটা কথা আছে, লাফাইতে লাফাইতে লিফো। লাফায়া লাফায়া যখন পণ্যের দাম বাড়ে তখন লিফ অনুসরণ করা সব থেকে ভালো। লাফায়া লাফায়া যখন পণ্যের দাম বাড়ে তখন লিফ অনুসরণ করা ভালো। কেন ভালো? কারণ তুমি যদি লিফ অনুসরণ করো এই সময়, তাহলে মজুদ পণ্যের মূল্য কি দেখাবে? মজুদ পণ্যের মূল্য কম দেখাবে। মজুদ পণ্যের মূল্য কি দেখাবে? কম দেখাবে। মজুদ পণ্যের মূল্য কি দেখাবে? কম দেখাবে। আর রক্ষণশীলতার নীতি আমাদের বলে দিচ্ছে সবসময় মজুদ পণ্যের মূল্য কম দেখাইতে হবে। এই জন্য রক্ষণশীলতার নীতি অনুযায়ী বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যে টাকাও আমরা সেটাকে অন্তর্ভুক্ত করি। তাহলে বোঝা গেছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন কোনটা অনুসরণ করা ভালো? লিফো। লিফ অনুসরণ করলে কি হবে? মজুদ পণ্য কম দেখাবে। কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি ফিফ অনুসরণ করো তাহলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে। আর মজুদ পণ্যের মূল্য কম বা বেশি দেখালে কি কি ঘটনা ঘটতে পারে এটা তো অলরেডি তোমার শিখাইছি, সো এই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে। আর বলা হচ্ছে মুদ্রা সংকোচন। কি বলতো? মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন মানে যখন পণ্যদ্রব্যের নিম্ন গতি থাকে, কি থাকে? দ্রব্যের নিম্ন গতি মানে যখন দ্রব্যমূল্য কি পায়? হ্রাস পায়, তখন উচিত কি করা? তখন উচিত হচ্ছে ফিফ অনুসরণ করা। তখন ফিফ অনুসরণ করলে কি হবে? সিমিলার জিনিস, মজুদ পণ্য কম দেখাবে। কি দেখাবে? মজুদ পণ্যের মূল্য কম দেখাবে। মজুদ পণ্যের মূল্য কি দেখাবে? মজুদ পণ্যের মূল্য কম দেখাবে। বোঝা গেছে? আমরা তোমাদের বেশি সময় নষ্ট করব না। ঘুমাসটা এখন এই পরীক্ষা আছে, ঘুমাই যাবা? এক্সাম তো কালকে হবে, এতটুকুই তো বোঝা গেল ঘটনা। তাহলে আমি কি বুঝাইতে পারছি? তাহলে নিম্নগামী, যখন নিম্নগামী হয় তখন কোনটা অনুসরণ করা উচিত? অনুসরণ করা হচ্ছে ফিফ। কোনটা? ফিফ অনুসরণ করা উচিত। এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন পাইবা, এই জায়গা থেকে কি করবা? একটা প্রশ্ন কমন পাইবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, IAS 2 অনুযায়ী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। IAS কত অনুযায়ী? IAS 2 অনুযায়ী। কত অনুযায়ী? IAS 2 অনুযায়ী। কত অনুযায়ী? IAS 2 অনুযায়ী। একক প্রতি উৎপাদন ব্যয় 800 টাকা। কোম্পানির বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করলে একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? এইটা তো উৎপাদনের অঙ্ক এখানে চলে আসছে, আমরা এখানে স্কিপ করে আমরা মজুদ পণ্যের পড়বো আপাতত। পতনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করা যুক্তিযুক্ত? খেয়াল করতে হবে। পতনশীল পণ্য, ফিফো মানে কি আগের মাল আগে চাল, লিফো মানে কি শেষের মাল আগে চাল। এই গ্যাপ এবং আইএফআরএস এই লিফোকে সাপোর্ট করে না। কাকে সাপোর্ট করে না? লিফোকে। মানে বলাছে যদি শেষের পণ্যগুলো আগে ছাইড়া দাও, আগে বিক্রি করো, তাহলে প্রথমে যে পণ্যগুলো সেগুলো তো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, এগুলো একটা সময় গিয়ে অপ্রচলিত হয়ে যেতে পারে। সুতরাং লিফোটা ব্যবহার করাটা টোটালি এনকারেজ করা হয়েছে, নিষিদ্ধ। কি অনুযায়ী? গ্যাপ এবং আইএফআরএস অনুযায়ী। কিন্তু এইসব পতনশীল পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমাকে কি অনুসরণ করতে হবে? ফিফো। কারণ তুমি যদি শেষেরটা আগে বিক্রি করো, তোমার আগের যে পণ্যগুলো আছে সেগুলো তো ততক্ষণে পচে যাবে। এই জন্য পতনশীল পণ্যের ক্ষেত্রে সবসময় ফিফো পদ্ধতি অনুসরণ করা কি ভালো। কথা বুঝাতে পারছি? নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় ফেরতের জাবেদা কি হবে? একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিত্য মজুদ পদ্ধতিতে, নিত্য বা অবিরত, নিত্য বা কি অবিরত মজুদ পদ্ধতিতে যেখানে ক্রয় থাকবে, যেখানে ক্রয় থাকবে সেখানে মজুদ পণ্য লিখতে হবে। যেখানে ক্রয় থাকবে সেখানে মজুদ পণ্য লিখতে হবে। যেখানে ক্রয় থাকবে সেখানে মজুদ পণ্য লিখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? যেখানে ক্রয় থাকবে সেখানে মজুদ পণ্য লিখতে হবে। যেমন ধরো ক্রয় ফেরতের নরমাল জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট, আর হচ্ছে ক্রয় ফেরত ক্রেডিট। কি ফেরত? ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে এটা কালান্তিক পদ্ধতিতে জাবেদা হয়তো এইটা, কিন্তু এটা তো নিত্য বা অবিরত পদ্ধতির কথা বলছে। তো এখানে ক্রয় আছে না, ক্রয়ের সাথে আর কি আছে সেটা দেখার দরকার নাই। ক্রয় থাকলে সেখানে কি লিখতে হবে? মজুদ পণ্য। তাহলে এখানে ক্রয় ফেরতের জায়গায় কি লিখতে হবে? মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। এটা হয়তো কোনটাতে, যদিও প্রশ্ন হয়তো কালান্তিক, কি হইতো? কালান্তিক। তাইলে কালান্তিক হলে এটা সঠিক উত্তর হইতো, কিন্তু এখন সঠিক উত্তর বলা যাবে না। এখন সঠিক উত্তর হবে কোনটা? এইটা, খ নাম্বার। এখন সঠিক উত্তর হবে কোনটা? খ নাম্বারটা। ঠিক আছে স্যার, একটাই খেলা আছে, খেলা দেখবা না পড়বা না পরীক্ষা দিবা, কোনটা করবা?
এফওবি শিপিং পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফওবি পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড কি হবে? ফ্রি অন বোর্ড। অর্থাৎ এই শর্তটা মূলত দুইটা বিষয়ের সাথে জড়িত হচ্ছে। পণ্যের পরিবহন খরচ কে বহন করবে? পরিবহন খরচ কে বহন করবে? পণ্যের মালিকানা কার কাছে থাকবে? পণ্যের মালিকানা কার কাছে থাকবে? এবং বীমা খরচটা কে বহন করবে? বীমা খরচটা কে বহন করবে? তাহলে এফওবি ফ্রি অন বোর্ড এটা কয়টা বিষয়ের সাথে জড়িত? তিনটা বিষয়ের সাথে জড়িত। এটা পরিবহন খরচ কে দিবে? পণ্যের মালিকানা কার কাছে থাকবে? বীমা খরচটা কে বহন করবে? খেয়াল রাখবা এই এফওবি এর সাথে যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে এই সবগুলাই গ্রহণ করবে হচ্ছে ক্রেতা। কে গ্রহণ করবে? ক্রেতা। এফওবি এর সাথে যদি শিপিং থাকে তার মানে পরিবহন খরচ বহন করবে ক্রেতা। পণ্য যখন আমি যানবাহন উঠাই দিব তার মালিকানার সাথে সাথে চলে যাবে ক্রেতার কাছে এবং বীমা খরচও ক্রেতা বহন করবে। কিন্তু এখানে এফওবি শিপিং পয়েন্ট না থেকে যদি থাকে ডেস্টিনেশন, কি থাকে? ডেস্টিনেশন কি থাকে? তাহলে সবকিছু বহন করবে হচ্ছে বিক্রেতা। কে বহন করবে? সবকিছু বহন করবে হচ্ছে বিক্রেতা। মনে থাকবে সবকিছু বহন করবে কে? বিক্রেতা। সবকিছু কে বহন করবে? বিক্রেতা। তাহলে এখানে আন্তঃপরিবহন ব্যয় বিক্রেতা বহন করবেন না। বহি পরিবহন নিয়ে তো এখানে প্রশ্নই আসে না, যেহেতু তোমার ক্রয়ের সাথে রিলেটেড, যেহেতু শিপিং পয়েন্ট মানে ক্রেতা, ক্রয় পরিবহন, তাহলে বহি পরিবহন অপশনটা বাদ। তাহলে আন্তঃপরিবহন এবার কে বহন করবে? আন্তঃপরিবহন করবে হচ্ছে ক্রেতা। কে বহন করবে? ক্রেতা। অ্যান্সার কি? গ। অ্যান্সার কি হবে? গ। আর যদি মানে ডেস্টিনেশন থাকতো, ডেস্টিনেশন হইলে এটা হয়ে যেত বিক্রয় পরিবহন। ডেস্টিনেশন হলে হয়ে যেত বিক্রি পরিবহন, কারণ বিক্রয় মানে কি? এখানে তো বিক্রেতার অংশ, তাহলে বিক্রেতার জন্য তো বিক্রয় পরিবহন। তখন হয়তো বহি পরিবহন বিক্রেতা বহন করবে। বহি পরিবহন তখন কি হইতো? বিক্রেতা বহন করবে। এটা সঠিক উত্তর হইতো। ক্লিয়ার? এটা সঠিক উত্তর হইতো। ওকে, ডান। নেক্সট। পড়ালেখা তো করতে হবে, আমরা তো পড়াশোনা করি নাই। এই যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন বলতে কি বোঝায়? পণ্যের বহন খরচ কে বহন করবে? ডেস্টিনেশন মানে বিক্রেতা। ডেস্টিনেশন মানে কি? ডেস্টিনেশন মানে হচ্ছে বিক্রেতা। ডেস্টিনেশন মানে কি? বিক্রেতা। তাহলে পণ্যের বহন খরচ কে বহন করবে? বিক্রেতা। পণ্যের বহন খরচ কে বহন করবে? বিক্রেতা। বিক্রেতা বহন করবে। ক্লিয়ার? বিক্রেতা বহন করবে। নেক্সট। বিন কার্ড কোথায় রাখা হয়? বাইরে ভাই, এই বিন কার্ড থেকে প্রশ্ন আসবে। বিন কার্ড প্লাস মাল খতিয়ান লিখে রাখো। বিন কার্ড প্লাস হচ্ছে মাল খতিয়ান। বিন কার্ড প্লাস মাল খতিয়ান। বিন কার্ড প্লাস মাল খতিয়ান, এখান থেকে একটা প্রশ্ন কমন। বিন কার্ড প্লাস মাল খতিয়ান। বিন কার্ড প্লাস মাল খতিয়ান কি কি জিনিস দেখো। এই বিন কার্ড থেকে তুমি কি জানতে পারবা? তুমি জের, পণ্যের জের জানতে পারবা। তুমি হচ্ছে এখানে কি পরিমাণে পণ্য পাইছো, প্রাপ্তির পরিমাণ জানতে পারবা। কি পরিমাণে পণ্য বিক্রি করছো সেটাও জানতে পারবা। এই সিমিলার জিনিসগুলো তুমি এখানেও জানতে পারবা। কথা কি বুঝাতে পারছি? এই বিন কার্ড থেকেও জের, প্রাপ্তি ইস্যু জানা যাবে। কিন্তু এই মাল খতিয়ান থেকে একটা অতিরিক্ত জিনিস জানা যায়, সেটা হচ্ছে মালের মূল্য। কি জানা যায়? মালের মূল্য জানা যায়। কি জানা যায়? মালের মূল্য জানা যায়। কি জানা যায়? মালের মূল্য, যেটা এখান থেকে জানা যায় না। এই বিন কার্ড আর মাল খতিয়ানের মধ্যে এইটাই হচ্ছে মূল পার্থক্য। বিন কার্ড আর মাল খতিয়ানের মধ্যে মূল পার্থক্য কি? এটাই যে বিন কার্ডের মাধ্যমে কি জানা যায় না? পণ্যের দর জানা যায় না, মূল্য জানা যায় না। যেটা জানা যায় কিসের মাধ্যমে? মাল খতিয়ানের মাধ্যমে। বিশ্বাস করো ভাই, এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। এবং এই বিন কার্ড সংরক্ষণ করা হয় করে কে? এটা সংরক্ষণ করা হচ্ছে গুদামে। কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক। আর মাল খতিয়ান কোথায় সংরক্ষণ হয়? উৎপাদন বিভাগে। কে সংরক্ষণ করে? হিসাব রক্ষক। তাহলে এখানে বিন কার্ডের বিষয় আসছে, তাহলে কি হবে? গুদাম। গুদামে মাল রাখার স্থানে কোথায় হবে? গুদামে মাল রাখার স্থানে কোথায় হবে? গুদামে মাল রাখার স্থানে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন পর্যন্ত খবর কি? পরীক্ষা হবে, তাই তো? এখন পর্যন্ত খবর পরীক্ষা হবে। বিন কার্ড থেকে কি জানা যায়? এই যে এই বিন কার্ড থেকে কি জানা যায়? কি জানা যায় বলেন তো? মালের পরিমাণ জানতে পারবেন। মালের পরিমাণ জানতে পারবেন, কিন্তু মূল্য জানতে পারবেন না। ঠিক আছে? পরিমাণ জানতে পারবেন, ঘাটতি টাটতি এই জিনিসগুলো জানতে পারবেন না। এই যে মজুদ পণ্যের ঘাটতি, ব্যবহৃত মালের পরিমাণ, এগুলো সব জানতে পারবেন হচ্ছে মাল খতিয়ান থেকে। কিন্তু মালের মূল্যটাও জানতে পারবেন না। মালের পরিমাণ জানতে পারবেন, কি পরিমাণে প্রোডাক্ট আছে। জের বলছি না, জের মানে হয়তো মালের পরিমাণ, এটা জানতে পারবেন। ক্লিয়ার? আপনারা কিন্তু লাইভগুলো শেয়ার করেন না। আপনাদের তো উৎপাদন মানে মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এগুলা ক্লাস লাগবে না ভাই। এগুলোর জন্য সাজেশন লাগবে না, একটু শেয়ার করে দেন না। আপনাদের মাধ্যমে কিছু পোলাপান আমাদের ক্লাসে আসবে। অনেক ছেলেবেলে এখনো বসে আছে পরীক্ষা হবে কি না না, কিন্তু যারা ক্লাস করতেছেন তারা মূলত এগিয়ে যাবেন। তাহলে মাল খতিয়ান কোথায় সংরক্ষণ করা হয়? উৎপাদন বিভাগে। কে সংরক্ষণ করে? উৎপাদন ব্যয় হিসাব রক্ষক। মূল কথা আছে হিসাব রক্ষক সংরক্ষণ করে। কে সংরক্ষণ করে? হিসাব রক্ষক সংরক্ষণ করে। লিড টাইম কি? মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি টাইম? লিড টাইম। লিড টাইম মানে হচ্ছে, ধরো আমি তোমার কাছে একটা পণ্য ক্রয়ের অর্ডার দিছি, এই অর্ডার দেওয়ার থেকে শুরু করে পণ্য আমার কাছে আসা পর্যন্ত মাঝখানের যে সময়, এই সময়টার নাম হচ্ছে লিড টাইম। এই সময়টার নাম কি? সিকিউ করবো নাকি এমসিকিউ করবো বুঝতেছি না। কি করবো আসলে, তোমাদের কি পরামর্শ দিব ভাই, আমি নিজেও বুঝতেছি না। সারাদিন তো এমনি এমনি চলে গেছে, চলে গেছে। পরীক্ষা হওয়াটা একেবারেই অন্যায় হবে ছেলে মেয়েদের সাথে।
তাহলে লিড টাইম কি? লিড টাইম হচ্ছে ফরমায়েশ এবং মাল সরবরাহ করার মধ্যবর্তী সময়, তাই না? এটা হচ্ছে লিড টাইম। দ্রব্যের অধিযাচন পত্র কে প্রস্তুত করে? দ্রব্যের অধিযাচন পত্র কে প্রস্তুত করে? তোমরা বলো তো ভাই। দেখো তো একবার ইউনিক প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। দ্রব্যের অধিযাচন পত্র কে প্রস্তুত করে? দ্রুত তোমরা বলো কি হবে? তোমরাই বলো এটা সঠিক উত্তর কি হবে, দ্রুত। আমাকে ইনবক্সে নক করো না এখন। ইনবক্সে নক করলে তো আমি তোমাদের রিপ্লাই গুলো দিতে পারবো না। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রচুর নক করতেছে পোলাপান পরীক্ষা নিয়ে, কিন্তু আলটিমেটলি যে রিপ্লাই মানে যে খবর আসছে সেটা তো অলরেডি তোমাদেরকে জানাইলাম। এর বাইরে আর নতুন করে কোন খবর আসে নাই। তবে ছেলে মেয়ে কিন্তু আবার আজকের মতো আন্দোলন স্টপ করে নতুন কর্মসূচি দিবে এটা মনে হচ্ছে আর কি। এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট, আর কোনো আপডেট নাই। ওকে, তাহলে দ্রব্যের অধিযাচন পত্র কে প্রস্তুত করে? ফোরম্যান। কে প্রস্তুত করে? ফোরম্যান। বিন কার্ড কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক। যেহেতু এটা গুদামে প্রস্তুত করা হয়, কে? গুদাম রক্ষক। 155 নম্বর প্রশ্ন, মজুত মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার হলো কি? মজুত মাল আমরা কি ভাবে আমরা সংরক্ষণ করতে পারি? বিন কার্ডের মাধ্যমে হইতে পারে, মাল খতিয়ান হইতে পারে, অবহিত মজুত তালিকা হইতে পারে, সবগুলাই। ওকে, আচ্ছা, এই যে একটা প্রশ্ন আছে এখানে, কি বলা হয়েছে? এই যে টার্মসটা 1:15:45, এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার কাছে আমি পণ্য যে ধারে বিক্রি করতেছি, তোমার মোট সময় দিলাম কতদিন? মোট সময় দিলাম 45 দিন। কিন্তু তুমি যদি 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দাও, তাহলে তোমার 1% ছাড় দিব। এটা কোন ছাড়? এটা কোন বাট্টা? এটা হচ্ছে নগদ বাট্টা। এটা কোন বাট্টা? এটা হচ্ছে নগদ বাট্টা। যে তুমি 15 দিনের মধ্যে দিলে তোমাকে আমি 1% ছাড় দিব। তাহলে কি হবে? 15 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 1% বাট্টা পাওয়া যাবে, তাই তো? 1% বাট্টা পাওয়া যাবে। 45 দিনের মধ্যে পরিশোধ করলে বাট্টা পাবে না, এটা করা যাবে না। 45 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাইলে 1 আর কত? 1 আর 3। 1 আর কত হবে উত্তর? 1 আর 3। এখনো কোনো প্রতিবাদ নেই, কেউ নেই, শিক্ষার্থীও নেই তেমন, তাই কাল পরীক্ষা হবে। হ্যাঁ, কালকে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি ভাই, তাই রাত জেগে হলেও পরে পরীক্ষা দাও, কিছু করার নাই। ঠিক আছে? বিন কার্ডে উল্লেখ থাকে, এই প্রশ্নটাই বলতেছি যে এই প্রশ্নটা পরীক্ষা আসবে। এই প্রশ্নটা বিন কার্ডে কি উল্লেখ থাকে? মালের প্রাপ্তি ও মূল্য। যেখানে মূল্য আছে সেটা বাদ, যেখানে মূল্য আছে সেটা বাদ। ঠিক আছে? তাহলে মাল প্রাপ্তি ইস্যু উদ্বৃত্তের পরিমাণ মূল্য সহ, যে মূল্য আছে মূল্যবাদ দিতে হবে। বিন কার্ডে মূল্য জানা যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ। আমি তোমাদেরকে আরো 2টা অধ্যায় পড়ায় শেষ করে দিব। ওকে, অলরেডি গতকালকে 3টা পড়াইছি, অলরেডি এটা সহ 2টা হবে, আরো 2টা পড়াই দিব যদি তোমরা থাকো আর কি। না থাকলে তো আর কিছু করার নেই। প্রারম্ভিক মজুদ 8 টাকা ধরে 200 একক, চলতি মাসে 10 টাকা করে 500 একক ক্রয় করা হয়েছে, বিক্রয় করেছে 12 টাকা করে 600 একক। তাহলে ফিফো পদ্ধতিতে সমমজুদ মূল্যের পরিমাণ কত? এই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল একটা ম্যাথ আসবেই। স্যার একটা প্রশ্ন করে ফেলেন। আমি কোনো উদাহরণ না দিয়ে আমি তোমাদেরকে একটা প্রশ্ন সমাধান করে দেই। ঠিক আছে? আসো, ধরো হচ্ছে একটু সময় দিতে হবে, কারণ এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাইবা। আমি এটা নিশ্চয়তা দিচ্ছি যে এখন আমি তোমাকে যে উদাহরণটা দেখাবো, এই উদাহরণ থেকে কিন্তু তুমি প্রশ্ন কমন পাবা। ঠিক আছে? তো আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, সবাই একটু খেয়াল করো। সবাই একটু কি করো? সবাই একটু খেয়াল করো। ওকে, আমি একটা বোর্ড স্ট্যান্ডার্ড একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাই, যেটা পড়লে আমি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমি 100% কমন পাই যাবো। ওকে, ওকে, একটা উদাহরণ আমরা লিখি। ধরি জানুয়ারি মাসের, ভাই এইটাও একটু সময় নিয়ে আমাদেরকে করতে হবে। এটা করলে তুমি ইনশাল্লাহ তুমি একটা প্রশ্ন কমন পাইবা। জানুয়ারি মাসের 1 তারিখ তোমার ব্যালেন্স আছে 1000 একক, পণ্য আছে 1000 একক,
প্রত্যেকটার দাম হচ্ছে 4 টাকা করে, ঠিক আছে? এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দর, ঠিক আছে? জানুয়ারি মাসে তোমার কাছে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স আছে 1000 একক, যেটাকে আমরা প্রারম্ভিক জের বলি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা প্রারম্ভিক জের বলি। এই যে টাকাটা আছে এটা কি প্রারম্ভিক জের, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে এটা খাতার মধ্যে উঠাই ফেলো, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, জানুয়ারি মাসের ধরো হচ্ছে 19 তারিখ তুমি কি করছো, এটা এইটা প্রারম্ভিক মজুদ লিখতে হবে, তো প্রারম্ভিক মজুদ, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে 9 তারিখ তুমি কি করছো, 9 তারিখ তুমি হচ্ছে পণ্য ক্রয় করছো, 9 তারিখে কি করছো, 9 তারিখে পণ্য ক্রয় করছো হচ্ছে 5000 একক 60 টাকা করে। 5000 একক কত টাকা করে, 5000 একক হচ্ছে 5000 একক তুমি হচ্ছে 60 টাকা করে ক্রয় করছো। কয় টাকা করে, 5000 একক তুমি 60 টাকা করে ক্রয় করছো। ভাই এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে শোনো, এটা কমন আসবে, ঠিক আছে? উৎপাদন মজুরি আর বেতনের মধ্যে অবশ্যই উৎপাদন আসবে, অবশ্যই উৎপাদন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপরে তুমি 25 তারিখে কি করছো, তারপরে আবার ক্রয় করছো, আবার কি করছো, ক্রয় করছো কত তারিখ, আবার ক্রয় করছো 25 তারিখ। কত তারিখ ক্রয় করছো, 25 তারিখ। কত টাকা ক্রয় করছো, ক্রয় করছো হচ্ছে 4000 একক 9 টাকা করে। সাপোজ 4000 একক কত টাকা করে, 4000 একক হচ্ছে 9 টাকা করে, ঠিক আছে? এখন সবার শেষে বলতেছে যে সমাপনী মজুদ, তাহলে আমার এখানে কত আছে দেখো, 1000 5000 আছে 4000, কত হয় দেখো, 1000 5000 4000 মিলে হয় 5000 হচ্ছে 6000 10000। তাহলে সমাপনী মজুদ আছে হচ্ছে 3000। তাহলে ধরো হচ্ছে আমি বিক্রয় করছি কবে, বিক্রয় করছি হচ্ছে ধরো হচ্ছে তুমি 30 তারিখ, কত হাজার বিক্রি করছি, 7000, 7000 একক বিক্রি করছি। কত হাজার একক বিক্রি করছি, 7000 একক বিক্রি করছি। শেষ। এই টাইপের একটা প্রশ্ন দিয়ে দুইটা সৃজনশীল আসতে পারে, এই টাইপের একটা প্রশ্ন দিয়ে দুইটা সৃজনশীল আসতে পারে। ভালো করে খেয়াল করি, আমি লিফ ও ফিফো দুইটা দিয়ে বুঝাবো, এইটা থেকে একটা প্রশ্ন তুমি কমন পাইবা। দরকার পড়ে এটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো, কোনো সমস্যা নেই, ওকে? খেয়াল করো, তাহলে তুমি প্রথমে তোমার কাছে ব্যালেন্স ছিল, তারপরে দুইবার ক্রয় করছো, তারপরে তুমি বিক্রি করছো, ডান। এখন তোমার কাছে প্রথম প্রশ্ন আসতে পারে সমাপনী মজুদ কত, কত ভাই বলো তো, সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ বের করার সূত্র কি, সমাপনী মজুদ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস কি, মাইনাস হচ্ছে বিক্রয়। তাহলে বের যাবে সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ কত আসছিল 1000, তারপর আমি ক্রয় করছি কত, ক্রয় করছি হচ্ছে 5000 আর 4000 মিলে 9000, ঠিক আছে? বিক্রি করছি কত 7000, বিক্রি করছি কত 7000। তাহলে আমার সমাপনী মজুদ থাকলো কত হাজার, 3000 একক। সমাপনী মজুদ কত থাকলো, 3000 একক, ঠিক আছে? এইটা আমাকে শুরুতে বের করে ফেলতে হবে এবং আমাকে এটা ভালোভাবে জানতে হবে। এটা তাড়াতাড়ি শেষ করতেছি প্লিজ, এটা থেকে দুইটা এমসিকিউ আসবে, তাড়াহুড়ো করো না। এখান থেকে দুইটা এমসিকিউ আসবে, এটা একটু বোঝার চেষ্টা করো। দরকার পড়ে এটা শেষ করে শেষ করবো, সাজেশন তোমরা করে নিও। তাহলে এখানে খেয়াল করো, এখন তোমাকে বললো ফিফো পদ্ধতিতে, কি পদ্ধতিতে, ফিফো, কোন পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে 1 নাম্বার তোমাকে বের করতে বললো সমাপনী মজুদের মূল্য কত, কি মূল্য, সমাপনী মজুদের মূল্য কত, ঠিক আছে? এখন আমি জানি সমাপনী মজুদ কত হাজার, 3000 একক। এই সমাপনী মজুদ মানে কি, অবিকৃত পণ্য। সমাপনী মজুদ মানে কি, অবিকৃত পণ্য, অর্থাৎ যে পণ্যটা কি করা হয় নাই, বিক্রি করা হয় নাই, যে পণ্যটা কি করা হয় নাই, বিক্রি করা হয় নাই। এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি তুমি ফিফো অনুসরণ করো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে কত থেকে বিক্রি হবে বলতো, প্রথম দিকের গুলা বিক্রি হয়ে যাবে, শেষের দিকে একটা অবিকৃত অবস্থায় থাকবে। এই সেন্সটা মাথায় রাখতে হবে যে আমার এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে আমি কি করতেছি, আমি হচ্ছে ফিফো অনুসরণ করতেছি। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে উপরের গুলো আগে বিক্রি হবে আর অবিকৃত অবস্থায় থাকবে নিচের থেকে। তাহলে এই যে 3000 একক আমার সমাপনী মজুদ মানে অবিকৃত পণ্য, তাহলে এটা কোত্থেকে থাকবে, নিচের থেকে 3000 নিতে হবে। কোত্থেকে নিতে হবে, নিচের থেকে 3000। তাহলে একেবারে নিচেরটা থেকে 3000 নিলে হচ্ছে, তাহলে এখানে 4000 আছে না? যদি এখানে 2000 থাকতো আরো 1000 নেওয়ার জন্য আমি উপরে যাইতাম, কিন্তু এখানে 4000 এর মধ্যে 3000 আমি নিয়ে নিতে পারি। কত হাজার নিয়ে নিতে পারি, 3000। তাহলে এই 3000 আমি নিয়ে নিতে পারি। তা 3000 কোথেকে নিচ্ছি, এই 4000 থেকে। তাহলে তার মূল্যটা কত আছে, 9, 9 দ্বারা গুণ করে দাও, তাহলে আনসার কত, 3 নং 27, উত্তর হবে কত হাজার, 27000। শেষ। এখন এইটা যদি ফিফো পদ্ধতি না হয়ে কি হইতো, লিফো পদ্ধতি হইতো। কোন পদ্ধতি, লিফো। তাহলে তুমি কি করতা, লিফো মানে লাস্টিং ফার্স্ট আউট, শেষের গুলো আগে বিক্রি হয়েছে। তাহলে অবিকৃত অবস্থা থাকবে কোথেকে, উপর থেকে। অবিকৃত অবস্থা থাকবে কোথেকে, উপর থেকে। তাহলে উপর থেকে নিতে হবে কত হাজার, 3000। উপর থেকে কত নিতে হবে, 3000। তাহলে প্রথমটার মধ্যে আছে কত হাজার, 1000। তাহলে আমি শুরুতে নিতে পারবো 1000 ইন্টু কত, ইন্টু হচ্ছে 4, 1000 ইন্টু কত 4, প্লাস দিতে হবে, কারণ এখনো 3000 হয় নাই, এখনো 3000 হয় নাই। এর পরেরটা, ঠিক এর পরেরটা থেকে নিতে হবে আর কত হাজার, 2000।
এমন সময় কল দেয়। এই আপনারা ভুল হয়েছে বলতেছেন কেন? ভুল হয়েছে বলতেছেন কেন? যা করছি তাই ঠিক আছে। আমি বের করছি কি? আমি বের করছি সমাপনী মজুদের মূল্য। আমি কার মূল্য বের করছি? সমাপনী মজুদের মূল্য। ভুল হয়েছে কে বলতেছেন? আরে আমারটা ভুল হয়েছে আপনাদের কে বললো? দেখেন বলছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসছে এটা আগে চলে যাবে। তাহলে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কোন দিক থেকে থাকবে, উপর থেকে না নিচের দিকে, এটা বুঝলেই তো হয়। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে তো আমি প্রথমের গুলো আগে বেচে দিব, আগে 1000 বেচবো, তারপরে 5000 বেচবো, এরকম করে করে আমি বেচতে বেচতে আসবো। তাহলে অবিকৃত থাকবে কোথেকে? নিচের থেকে থাকবে। তাহলে ফিফো পদ্ধতিতে যখন আমি সমাপনী মজুদ পণ্য 3000 এর মূল্য বের করবো, 3000 আমার নিচের দিক থেকে অবিকৃত অবস্থা থাকবে। কোথেকে থাকবে? 3000 নিচের দিক থেকে থাকবে। আপনারা ভুল বুঝতেছেন। এটা বিকৃত পণ্যের ব্যয় না, এটা মজুদ পণ্যের মূল্য, এটা সমাপনী মজুদ। মানে অবিকৃত পণ্যগুলো কোত্থেকে আসে? আপনারা বলতেছেন ফিফো উপর দিক থেকে থাকবে, মানে এটা কিভাবে ফিফো উপর দিকে থেকে থাকে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমি তো উপরের গুলো আগে বেচেই দিচ্ছি, তাহলে বেচে দিলে আবার অবিকৃত অবস্থায় থাকবে কিভাবে? বিকৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আপনাদের কথা ঠিক আছে। কথা কি বুঝাইতে পারছি? আপনারা যারা বলছেন, যারা বলতেছেন আমি ভুল করছি, তারা উল্টা চিন্তা করতেছেন। মানে আপনার চিন্তা করতে হবে সমাপনী মজুদ। সমাপনী মজুদ মানে অবিকৃত। সমাপনী মজুদ মানে কি? অবিকৃত, অর্থাৎ যেটা কি হয় না, বিক্রি করা হয় নাই। তাহলে ফিফো পদ্ধতিতে যদি নিচের দিক থেকে, আপনি যদি নিচের দিক উপরের দিক থেকে অবিকৃত থাকে, তাহলে ফিফো পদ্ধতি থেকে আমরা নিচের দিক থেকে বিক্রি করি। কি চিন্তা ভাবনা করতেছেন? পরীক্ষা হবে এটা শুনে কি মাথা ওলাই গেছে? আর লিফ হতে হচ্ছে কি? লিফো মানে লাস্টিং ফার্স্ট আউট, শেষের গুলো আগে বেচে দিব, তাহলে সমাপনী থাকবে উপর থেকে। তাহলে উপর থেকে 3000 নিতে হবে। উপর থেকে কয় হাজার? 3000। তাহলে প্রথমটা থেকে নিচ্ছি 1000, এই জন্য 1000 ইন্টু 4। আর হচ্ছে এর পরেরটা থেকে নিতে হবে 2000, কারণ আমার সমাপনী মজুদ তো 3000। তাহলে 2000 ইন্টু 7, 2000 ইন্টু 7 যোগ করে দিলে হয়ে যাচ্ছে, শেষ। এবার আসেন, আপনারা যে ঘটনা ঘটাইছেন, যে চিন্তাটা করছেন, সেটা কি সেটা দেখেন। এবার আপনারা যেটাতে আছেন সেটা হচ্ছে কি, বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আপনারা গোলাই ফেলতেছেন। কি বের করবেন? বিকৃত পণ্যের ব্যয়। এই বিকৃত পণ্যের ব্যয়, ধরেন ফিফো পদ্ধতিতে আমি বিকৃত পণ্যের ব্যয় বের করবো, তখন কি হবে খেয়াল করেন। ফিফো পদ্ধতিতে আমি বিক্রি করে দিব উপর থেকে। মানে এবার বের করতে বলতেছে বিকৃত পণ্যের ব্যয়, যেটা বিক্রি করছি তার পণ্য বের করো। তাহলে আমি বিক্রি করছি কত হাজার একক? 7000 একক। কত একক বিক্রি করছি? 7000 একক। কোত্থেকে বিক্রি করছি? উপর থেকে। তাহলে উপর থেকে 7000 নিতে হবে, উপর থেকে ধীরে ধীরে 7000 নিতে হবে। তাহলে প্রথমটা থেকে নিতে পারবো কত হাজার? আমি 1000। তাহলে 1000 ইন্টু কত? 1000 ইন্টু 4 প্লাস দেন, ওকে। তারপরে হচ্ছে পরেরটাতে নিতে পারবো পুরো 5000, কারণ 5000 নিলেও 1000 এর সাথে মিলে হবে 6000, 7000 হবে না। তাহলে পরেরটা পুরোটা নিয়ে নিবো, কত হাজার? 5000 ইন্টু কত? 5000 ইন্টু হচ্ছে 7 প্লাস আরো 1000 লাগবে, আর 1000 নিবো কত থেকে? এইটা থেকে। তাহলে 1000 নিবো, 1000 ইন্টু কত? 9, শেষ। এটা করলে ফিফো পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাবো। তাহলে লিফো পদ্ধতিতে কি হবে? লিফো পদ্ধতিতে হবে নিচের দিক থেকে নিতে হবে, আগে নিচের গুলো বিক্রি করে দিব, নিচের দিক থেকে 7000 নিতে হবে। তাহলে নিচের দিক থেকে প্রথমটা থেকে নিতে পারবো কত হাজার? প্রথমটা থেকে নিতে পারবো 4000, 4000 ইন্টু 9 প্লাস আমার 7000 হইতে আর লাগে 3000। তাহলে এর উপরেরটা থেকে 3000 নিয়ে নিলে ঘটনা শেষ। তাহলে 5000 থেকে নিয়ে নিবো কত হাজার? 3000, 3000 ইন্টু কত? 7, শেষ হয়ে গেল। 4 3 7000, ঠিক আছে, শেষ। এতটুকু বুঝলে ঘটনা শেষ। এই অঙ্ক পরীক্ষায় আসবেই, কোনো সন্দেহ নাই। এই অঙ্ক পরীক্ষায় আসবেই, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আমরা শেষ করে দিব। তোমাদের বুঝতে পারতেছি যে তোমাদের মন মানসিকতা কোনোটাই ভালো না। কিছুই করার নাই রে ভাই, পরীক্ষা যদি হয় আমাদের তো সবাইকে দিতে হবে। পরীক্ষা নিয়ে কি কোনো আপডেট আসছে? ছেলে মেয়ে আসলে চলে গেছে কিসের জন্য? পরীক্ষার আপডেট জানার জন্য, যে কি করবে।
পরীক্ষা হবে নাকি হবে না? পরীক্ষা হচ্ছে, এটাই চিরন্তন সত্য কথা। তাহলে এই অঙ্ক কি ক্লিয়ার? যাদের মাথা সাময়িক সময়ের জন্য নষ্ট হয়ে গেছিল তাদের মাথা কি ঠিক আছে? ভাই যারা শেয়ার করো না, একটু শেয়ার টেয়ার করে দাও না। শেষ। তাহলে আমি এই প্রশ্নগুলো আর পড়াবো না, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো করে আর সময় নষ্ট করবো না। ওকে ডান, এগুলো বাদ। ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, এটা পড়ার আগে আমরা অনুপাত বিশ্লেষণের একটা চ্যাপ্টার আছে, সেটাকে একটু দেখে নিব। তোমরা কি আর 10-15-20 মিনিট ক্লাস করতে পারবা? তোমরা কি আর 10-15-20 মিনিট ক্লাস করতে পারবা কিনা বলো? তাহলে অনুপাত বিশ্লেষণের চ্যাপ্টারটা অ্যাটলিস্ট শেষ করে দেই। অনুপাত বিশ্লেষণের চ্যাপ্টারটা অ্যাটলিস্ট শেষ করে দেই, তারপরে দরকার পড়ে ক্লাস ক্লোজ করে দিব। অনুপাত বিশ্লেষণটা কি করাবো নাকি শেষ করবো বলো? আমরা তাহলে অনুপাত বিশ্লেষণটা দ্রুত একটু শেষ করে ফেলি, কেমন? ওকে, আসি তাহলে আমরা অনুপাত বিশ্লেষণটা একটু দ্রুত। যারা এখনো আসো তোমরা অনেকেই শেয়ার করো নাই, কারণ ক্লাসে তো আজকে 150 প্লাবানের মতো লাইভে আসছে, শেয়ার হচ্ছে সব মিলাইয়া হচ্ছে 17টা, তার মধ্যে আমি নিজে শেয়ার করছি 18টা। ঠিক আছে, নিজে শেয়ার করছি 18টা, এই জন্য একটু শেয়ার টেয়ার করে দাও। ওকে, আসো অনুপাত বিশ্লেষণ শুরু করে দিই। অনুপাত বিশ্লেষণ মানে কি জানো? যে দুইটা মানে হচ্ছে কি করে, দুইটা বিষয়ের মধ্যে সংখ্যাত্মক সম্পর্ক প্রকাশ করে, তাই না? তাহলে এখানে মনে রাখতে হবে একটা সংখ্যাত্মক মানে মানে হচ্ছে কি করে সম্পর্ক প্রকাশ করে। ওকে, সো এখানে যে দুইটা প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা হচ্ছে তড়িৎ অনুপাত বা তারল্য তড়িৎ অনুপাত বা এসিড টেস্ট অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত অথবা দ্রুত অনুপাতের আদর্শ মান কত। এর আদর্শ মান হচ্ছে 1:1। এর আদর্শ মান কত? 1:1, অর্থাৎ 1 টাকার সম্পদ থাকলে 1 টাকার দায় থাকতে হবে, মানে 1 টাকা দায় থাকলে 1 টাকার সম্পদ থাকতে হবে। কিন্তু যদি বলতো চলতি অনুপাতের আদর্শ মান কত, কি অনুপাত? চলতি অনুপাতের আদর্শ মান কত, তাহলে উত্তর হইতো কি 2:1, অর্থাৎ 1 টাকার দায় থাকলে 2 টাকার সম্পদ থাকতে হবে। এই দুইটা আদর্শ মান তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? তড়িৎ অনুপাত আদর্শ মান কত? 1:1। আর চলতি অনুপাত আদর্শ মান কত? 2:1। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি তারল্য অনুপাত, কি অনুপাত? নিচের কোনটি তারল্য অনুপাত। এই তারল্য অনুপাত বলতে আমরা তিনটা অনুপাতকে বুঝবো, একটা হচ্ছে চলতি অনুপাত, একটা হচ্ছে অগ্নি পরীক্ষা এসিটেস বা দ্রুত বা তড়িৎ অনুপাত, ঠিক আছে? আরেকটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, কি অনুপাত? কার্যকরী মূলধন অনুপাত, কি অনুপাত? কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, ঠিক আছে? কার্যকরী মূলধন অনুপাত। তাহলে এই চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, চলতি সম্পদ ডিভাইড বাই কি? চলতি দায়। তড়িৎ অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস অগ্রিম সমাপনী মজুদ মাইনাস কি? অগ্রিম খরচ, মাইনাস কি? অগ্রিম খরচ ডিভাইডেড বাই কি? চলতি দায়। এইগুলো আমরা জানি, যা শুনি। আর কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধনের সূত্র কি? ইটসেলফ চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আর এই চলতি সম্পদ মাইনাস চলতি দায়কে যদি চলতি দায় দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো কার্যকরী মূলধন অনুপাত। তাহলে কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আর কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইড বাই চলতি দায়। শেষ, সেটুকু মনে রাখলে হবে। নেক্সট, এখানে কি আছে? নিচের কোনটি চলতি দায়, এটা পদ হিসাবে, এগুলো এত সময় নষ্ট করা যাবে না, সব জিনিস। চলতি অনুপাত, এই একটা প্রশ্ন পরীক্ষা আসবে, এই একটা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। চলতি অনুপাত 2:1 মনে রাখবা। এই যে 2:1 দেওয়া আছে, এই 1 দ্বারা বোঝাচ্ছে চলতি দায়, এই 1 দ্বারা কি বোঝায়? এই 1 দ্বারা বোঝায় চলতি দায়, আর এই 2 দ্বারা বোঝায় কি? চলতি সম্পদ। এই 2 দ্বারা বোঝায় কি? চলতি সম্পদ। এই 2 দ্বারা কি বোঝায়? চলতি সম্পদ বোঝায়। ওকে, চলতি দায় 40,000 টাকা হলে চলতি সম্পদের পরিমাণ কত? ওকে, বের করি চলতি সম্পদ। কি বের করি? চলতি সম্পদ ইকুয়ালস টু, অঙ্কে কত টাকা দেওয়া আছে? 40,000 টাকা। যার টাকা তার হার দ্বারা ভাগ, যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে চলতি, এটা তো চলতি দায়ের টাকা, তাহলে চলতি দায়ের অনুপাত কত? চলতি দায়ের অনুপাত হচ্ছে 1, তাহলে 1 দ্বারা ভাগ। চলতি দায়ের অনুপাত 1 দ্বারা ভাগ। বের করতে বলছে কি? চলতি সম্পদ।
তাহলে যার টাকা তার হার দ্বারা ভাগ, যেটা বের করবো তার হার দ্বারা গুণ। তাহলে চলতি সম্পদের অনুপাত কত? 2, 2 দ্বারা গুণ। তাহলে 1 দ্বারা ভাগ করলে তো 40,000ই হবে, 2 দ্বারা গুণ করলে কত হবে? 80,000 টাকা। উত্তর হবে কত হাজার? উত্তর হবে 80,000। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? বাইরে ভাই তোমাদের উত্তর দেখার তো আর সময় পাইতেছি না, আমি কখন তোমাদের প্রশ্ন দেখবো? আমি তো পড়ানোর টার্গেট আমাকে শেষ করে ফেলতে হবে দ্রুত। বিরোধিত মূলধন আবর্তন অনুপাত কি যাচাই করে? এটা গুরুত্বপূর্ণ। অনুপাত গুলাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি? একটা হচ্ছে তারল্য অনুপাত, তুমি এই কাজটা করবা ক্লাস শেষ হওয়ার সাথে, আমার হাতে সময় নাই। তারল্য অনুপাত, তারপরে হচ্ছে ধরো হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। কি অনুপাত? মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। তারপরে হচ্ছে ধরো হচ্ছে কি বলে কার্যকারিতা, হ্যাঁ কার্যকারিতা বা দক্ষতা যাচাই অনুপাত। আর হচ্ছে সচ্ছলতা যাচাই অনুপাত। কি অনুপাত? সচ্ছলতা যাচাই অনুপাত। অনুপাত গুলাকে এই 4টা ক্লাসে ভাগ করা হয়েছে। তাহলে অলরেডি তারল্য অনুপাত কি তুমি জানো? অলরেডি তারল্য অনুপাত কি তুমি জানো? তারপরে সচ্ছলতা অনুপাত কি? সচ্ছলতা মানে দীর্ঘমেয়াদী সচ্ছলতা, যেটা বোঝায় যেখানে দেখবা যে দায় মূলধনের কথা আসছে, দায় মালিকানা অনুপাত, দায় মূলধন অনুপাত, এই টাইপের গুলা। আর মুনাফা অর্জন ক্ষমতা মানে যেখানে মুনাফা শব্দটা থাকবে, যেখানে কি থাকবে? মুনাফা শব্দটা থাকবে। আর কার্যকারিতা বা দক্ষতা যাচাই অনুপাত মানে যেখানে আবর্তন শব্দটা থাকবে। কি থাকবে? আবর্তন শব্দটা থাকবে। যেখানে আবর্তন থাকবে এটা মুনাফা অর্জন ক্ষমতা বা কার্যকারিতা বা দক্ষতা যাচাই অনুপাত। কার্যকারিতা বা দক্ষতা যাচাই অনুপাত, ঠিক আছে? তাহলে বিনিয়োজিত মূলধনের এই যে এখানে খেয়াল করতে হবে, বিনিয়োজিত মূলধনের কি আছে? আবর্তন আছে। আবর্তন থাকলে কার্যকারিতা। আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বললে হয়তো মুনাফার জন্য অনুপাত, ঠিক আছে? তো এখানে যেহেতু আবর্তন আছে তাহলে কার্যকারিতা। আবর্তন মানে কি? কার্যকারিতা। দায় মালিকানা অনুপাত দ্বারা কি প্রকাশ করে? যে দায় মালিকানা বলছি, দায় মালিকানা থাকলে দীর্ঘমেয়াদী সচ্ছলতা, দায় মালিকানা থাকলে দীর্ঘমেয়াদী সচ্ছলতা। আর এই যে স্বল্পমেয়াদী সচ্ছলতা কোনটা দ্বারা? ওই যে তারল্য অনুপাত গুলো আছে, এই তারল্য অনুপাত গুলো দ্বারা স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয়। তারল্য অনুপাত দ্বারা কি যাচাই করা হয়? স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় কি অনুপাত দ্বারা? তারল্য অনুপাত দ্বারা। কোন অনুপাত দ্বারা? তারল্য অনুপাত দ্বারা। আরো 2টা লাইন একটু বলে দেই। চলতি অনুপাতের মধ্যে আমরা কি করি? স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা আমরা পরিমাপ করি। কিন্তু যদি স্বল্পমেয়াদী দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে বোঝায় কোন অনুপাত, তাহলে হবে অগ্নিপরীক্ষা এসিটের দ্রুত অনুপাত। চলতি বা স্বল্পমেয়াদী দায় পরিশোধের তাৎক্ষণিক, এই তাৎক্ষণিক শব্দটা আসলে উত্তর হয়ে যাবে কি? এই তাৎক্ষণিক শব্দটা আসলে উত্তর হয়ে যাবে অগ্নিপরীক্ষা দ্রুত এসিড টেস্ট অথবা ত্বরিত অনুপাত। ক্লিয়ার? গড় মজুদ 5,000 টাকা, মজুদ আবর্তন অনুপাত যদি 8 বার হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? এখানে খেয়াল করতে হবে যে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, তাই কিনা? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, এটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাতের সূত্র। তাহলে মজুদ আবর্তন কয়বার দেওয়া আছে? 8 ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয় তো নাই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নাই, ডিভাইডেড বাই কি আছে? গড় মজুদ আছে কত? 5,000 টাকা। তাহলে যদি আমি মনে মনে এটা ধরে আর গুণ করি, তাহলে এই জাস্ট এইভাবে গুণ হবে, তাই তো? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু 8 ইনটু 5,000, 8 ইনটু কত হাজার? 5,000। তাহলে 5 কত হাজার? 40,000। উত্তর কত হবে? উত্তর হবে 40,000। উত্তর হবে কত হাজার? উত্তর হবে 40,000। উত্তর কত হবে? 40,000। কিভাবে উৎপাদন ব্যয় মুনাফা নির্ণয় করে? লেখা আছে মুনাফা বিক্রয়ের 20%। আচ্ছা, উৎপাদন ব্যয়ের মধ্যে যখন লেখা থাকবে মুনাফা বিক্রয়ের 20%, কি মুনাফা বিক্রয়ের উপর 20%, কিন্তু অঙ্কে তো বিক্রয় নাই। ওকে কি আছে? তুমি সুন্দর করে কি বের করে ফেলবা? মোট ব্যয়টা বের করে ফেলবা। কি বের করে ফেলবা? মোট ব্যয় বের করে ফেলবা। মোট ব্যয় মানে মনে মনে তুমি ধরে নিবে হচ্ছে ক্রয়। মোট ব্যয় মানে মনে মনে ধরে নিবে কি তুমি? ক্রয়। এখন এই মোট ব্যয়ের উপর তুমি মুনাফা বের করো, বিক্রয়ের উপরে না। বিক্রয়ের উপরে মুনাফা বের করলে পারবা না তুমি, কারণ বিক্রয়ের উপর হার দেওয়া আছে, কিন্তু টাকা দেওয়া আছে মোট ব্যয়ের বা ক্রয়ের। তখন মুনাফার হারটাকে তুমি চেঞ্জ করবা, মুনাফারটা কি করবা? কনভার্ট করে ফেলবা। যেমন বলছো বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হবে কত পার্সেন্ট? ক্রয় মূল্যের উপর মুনাফার হবে 25%। ক্রয় মূল্যের উপর মুনাফার কত পার্সেন্ট হবে? 25%। ক্রয় মূল্যের উপর মুনাফার কত পার্সেন্ট? 25%। একটু সূত্র দেখাইছি। বা যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে চাও, তাহলে সূত্র কি হবে? মুনাফার হার ডিভাইডেড বাই 100 মাইনাস মুনাফার হার ইনটু 100। মুনাফার হার ডিভাইড বাই 100 মাইনাস মুনাফার হার ইনটু 100। তাহলে দেখো মুনাফার হারটা কত ছিল? 20। ডিভাইড বাই 100 থেকে 20 গেলে থাকে 80 ইনটু কত? 100। তাহলে 20 দিয়ে 80 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে কত পার্সেন্ট? 4 25 100%। এই যে 25% আসছে, ঠিক আছে? এই 25% যখন পাইবা, অঙ্কে যে মোট ব্যয় টাকাটা তুমি অলরেডি পাইছো, এই মোট ব্যয়ের সাথে 25% গুণ করবা। মোট ব্যয়ের সাথে 25% গুণ করলে তুমি কি পেয়ে যাবা? মুনাফা। এই মুনাফা যদি মোট ব্যয়ের সাথে যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে বিক্রয় মূল্য। শেষ হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি? এইভাবে বের করতে হবে। শেষ শেষ।
তোমাদের ঘুম আসতেছে, আমারও ঘুম আসতেছে। তোমরা যদি মনে করো ভাই শেষ করে দেন, আমি শেষ করে দেবো, শেষ জাস্ট বলবা কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কোনটা? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বাদ দাও তাহলে তুমি কার্যকরী মূলধনের সূত্র পেয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু ভুল আছে। হ্যাঁ, ও সরি, এটা তো কার্যকরী মূলধনের সূত্র, কিন্তু বলছে কার্যকরী মূলধনের অনুপাতের সূত্র কি? তাহলে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইড বাই চলতি দায়। আর এই চলতি সম্পদ মাইনাস চলতি দায়কে আমরা বলতে পারি কার্যকরী মূলধন। তাহলে আমরা সূত্র বলতে পারি কার্যকরী মূলধন ডিভাইড বাই চলতি দায়। কার্যকরী মূলধন ডিভাইড বাই কি? চলতি দায়। মোট লাভ অনুপাত যদি 20% হয়, বিক্রি যদি 5 লাখ টাকা হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে খেয়াল করো, মোট লাভ বলছে কত পার্সেন্ট? 20%। ঠিক আছে, আচ্ছা তাহলে বলছে এখন আসো সহজ জিনিস আছে, কত ইজি না। তাহলে মোট লাভ অনুপাতের সূত্র কি? মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় নিচে হবে, কারণ মোট লাভ কার উপরে? বিক্রয়ের উপরে। উপরে হচ্ছে মোট লাভ অনুপাত, তো এটা তাই না? আর উপরে হবে মোট লাভ। উপরে কি হবে? মোট লাভ। তাহলে এখানে মোট লাভ অনুপাত দেওয়া আছে কত পার্সেন্ট? 20%। ইন্টু মোট লাভের পরিমাণ আমরা জানি না, মোট লাভের পরিমাণ আমরা জানি না, কিন্তু বিক্রয়ের পরিমাণ জানি কত? 5 লাখ। বিক্রয়ের পরিমাণ কত? 5 লাখ। তাহলে দেখো তো আর গুণ হবে, আর গুণ হলে মোট লাভ কত বের হবে? আর গুণ হলে মোট লাভ বের হবে 5 লাখ ইন্টু কত পার্সেন্ট? 5 লাখের 20%। তাহলে 5 লাখের 20% কত? 1 লাখ। 5% কত? 1 লাখ। তাহলে 1 লাখ হচ্ছে মোট লাভ। তাহলে আমরা জানি যে বিক্রয় থেকে যদি আমরা মোট লাভ বাদ দেই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তাহলে বিক্রয় 5 লাখ, মোট লাভ হচ্ছে 1 লাখ। 5 লাখ থেকে 1 লাখ চলে গেলে বিক্রিত পণ্যের ব্যয় হবে কয় লাখ? 5 লাখ থেকে 1 লাখ চলে গেলে বিক্রিত পণ্যের ব্যয় হবে 4 লাখ। কয় লাখ হবে? 4 লাখ। ঠিক আছে, শেষ করে দিব? শেষ করে দিব কি? তড়িৎ সম্পদে অন্তর্ভুক্ত নয়। আমরা বলছি তড়িৎ সম্পদ, সকল চলতি সম্পদ, তড়িৎ সম্পদ দুইটা বাদে। একটা হচ্ছে অগ্রিম খরচ আর মজুত পণ্য। অগ্রিম খরচ আর মজুত পণ্যকে তড়িৎ সম্পদ বলা যাবে না। অগ্রিম খরচ আর মজুত পণ্যকে তড়িৎ সম্পদ বলা যাবে না। নিরাপত্তা প্রান্তর অনুপাত কি নির্দেশ করে? নিরাপত্তা প্রান্তর অনুপাত কি নির্দেশ করে? আপনার হচ্ছে মানে হচ্ছে নিরাপত্তা প্রান্তর মানে কতটুকু আমি সেফ, কতটুকু আমি কি সেফ, কতটুকু পর্যন্ত আমাকে মুনাফা মানে বিক্রি করতেই হবে। মানে সমচ্ছেদ বিন্দু থেকে মূলত এটা আসছে যে সময় বিন্দু, যে পরিমাণে বিক্রি করলে আমার আয় আর ব্যয় সমান হবে, অর্থাৎ লাভ হবে না, লস হবে না, তার বেশি বিক্রি করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্তর পরিচালন। আর 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্ন শেষ করে দেই, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তড়িৎ অনুপাত কত? তড়িৎ অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ থেকে, চলতি সম্পদ এই যে 1,50,000 আছে, এই চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিব না, চলতি দায় দ্বারা ভাগ করবো কত হাজার? 50,000। এই চলতি সম্পদ থেকে আমি বাদ দিব মজুত পণ্য আর অগ্রিম খরচ। মজুত পণ্য 20,000, অগ্রিম খরচ কত হাজার? 10,000। তাহলে তুমি যদি 1,50,000 থেকে 30,000 বাদ দাও তাহলে থেকে 1,20,000, 1,20,000 যদি 50,000 দ্বারা ভাগ দাও, যেটা বেরোবে সেটা হচ্ছে তড়িৎ অনুপাত। সেটা কি হবে? সেটা হচ্ছে তড়িৎ অনুপাত। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে যাবে এইভাবে। তা বলতেছে চলতি মূলধনের পরিমাণ কত? চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ আছে 1,50,000, চলতি দায় আছে 50,000। তাহলে 1,50,000 থেকে 50 চলে গেলে উত্তর কত হবে? 1 লাখ। উত্তর কত হবে? 1 লাখ। জান, বিনিয়োজিত মূলধন বলতে কি বোঝায়? বিনিয়োজিত মূলধনের সব থেকে সহজ সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়। মোট সম্পদ মাইনাস কি দায়? মোট সম্পদ মাইনাস চলতি দায়। অনাদায় পাওনার সঞ্চিতি কোন অনুপাতকে প্রভাবিত করে? অনাদায় পাওনার সঞ্চিতি আমাদের কি সম্পদ? অনাদায় পাওনার সঞ্চিতি হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদ মানে সম্পত্তির পরিমাণ হ্রাস করে, কারণ অনাদায় পাওনার সঞ্চিতি কার সাথে সম্পৃক্ত? অনাদায় পাওনার সঞ্চিতি হচ্ছে দেনাদারের সাথে সম্পৃক্ত। আর দেনাদার আমাদের চলতি অনুপাতেও লাগে, তড়িৎ অনুপাতেও লাগে, সুতরাং এই দুইটাকে কি করে প্রভাবিত করে। ঠিক আছে, ওকে। দেনাদার আবর্তন অনুপাত বাড়লে কি হয়? দেনাদার আবর্তন অনুপাত মানে হচ্ছে দ্রুত নগদ অর্থ আদায় হওয়া, মানে দেনাদার থেকে টাকা দ্রুত আদায় হওয়া বোঝায়। ওকে, কোনটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা? দীর্ঘমেয়াদী সচ্ছলতা। ঋণ পরিশোধের ক্ষমতা মানে দীর্ঘমেয়াদী সচ্ছলতা। আর এটা বোঝায় কি দিয়ে? দায় মালিকানা অনুপাত দিয়ে। কি দিয়ে? দায় মালিকানা অনুপাত দিয়ে। ওকে, নেক্সট। আর কোন শেষ তো নিট লাভ অনুপাতের আদর্শ মান কত? যদি এগুলো নিয়ে কনফিউশন আছে, বাট 5 থেকে 10% আমরা মনে রাখবো। পরিচালন অনুপাত 75% হলে মুনাফার হার কত? তাহলে 75 থেকে মানে 100 থেকে যদি আমরা 75 বাদ দিই তাহলে থাকে 25%। নিট কার্যকরী মূলধনের পরিমাণ। নিট কার্যকরী মূলধন মানে বুঝতেছেন তো, চলতি সম্পদ থেকে জাস্ট চলতি দায় বাদ দিচ্ছে। ঠিক আছে, চলতি দায় বাদ দিলেই যে কার্যকরী মূলধনের সূত্র, এটা নিট চলতি মূলধন বলে। তাহলে এখানে খেয়াল করতে হবে কার্যকরী মূলধনের পরিমাণ আছে কত? 60,000। চলতি অনুপাত দেওয়া আছে কত? চলতি অনুপাত, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। চলতি অনুপাত আছে 7:5। খেয়াল করতে হবে এই যে 7:5 আছে, এই 7 হচ্ছে চলতি সম্পদ আর এই 5 হচ্ছে চলতি দায়। তাইলে এখানে যদি 7 থেকে 5 বাদ দেই তাহলে আমি কি পাইতেছি? চলতি মূলধন। কি পাইতেছি? চলতি মূলধন পাইতেছি। তাহলে চলতি মূলধনের পরিমাণ কত? 7 থেকে 5 গেলে থাকে কত? 2। অনুপাত খেয়াল করতে হবে।
টাকাটা যেহেতু চলতি মূলধনের বা কার্যকরী মূলধনের, তাহলে অনুপাতও বের করতে হবে চলতি মূলধন বা কার্যকরী মূলধনের। তাহলে এখানে যে অনুপাত দেওয়া আছে এটা হচ্ছে চলতি দায়, এটা চলতি সম্পদ। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যা থাকে এটা হচ্ছে কার্যকরী মূলধনের অনুপাত বা চলতি মূলধন অনুপাত। বের করতে বলছে চলতি সম্পদ, কি বের করতে বলছে? সম্পদ ইকুয়ালস টু টাকা দেওয়া আছে 60,000, যার টাকা তার হার দ্বারা ভাগ, তাহলে চলতি মূলধনের হার কত? 2। বের করতে বলছে চলতি সম্পদ, চলতি সম্পদের হার কত? 7। গুণ করে দাও, শেষ। গুণ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবা। গুণ করে দিলে কি পেয়ে যাবা? গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, মূলধন কাঠামো অনুপাত কোনটি? মূলধন কাঠামো অনুপাত হচ্ছে দায় মালিকানা অনুপাত। মূলধন কাঠামো মানে হচ্ছে সচ্ছলতা বা দীর্ঘমেয়াদী যাচ্ছে অনুপাত। ঠিক আছে, সো দ্যাটস অল। 3টা চ্যাপ্টার শেষ করে দিলাম। কোনো কারণে যদি কালকে পরীক্ষা না হয় ইনশাল্লাহ আমরা আবার ক্লাস করব। আজকে 3টা, গতকালকে 3টা, এই হচ্ছে 6টা চ্যাপ্টার। যদি কেউ আর পড়ার সময় না পাও, আমাদের ইউটিউব চ্যানেলে আমি আগের ক্লাসটা আপলোড করে দিয়েছি, ওইটা একবার একটু দেখে যাও যদি আর রিভিশন দেওয়ার সুযোগ না পাও। সবাই ভালো থাকো। কেউ যদি পিডিএফ না পাও অবশ্যই আমাকে নক করো, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সব পিডিএফটা একবার পড়ে যাও। পিডিএফ পাইতে হলে কি করতে হবে? ক্লাস শেষের সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপে লিংক দিচ্ছে, ওখানে অ্যাড হয়ে যাও। ওখানে সবসময় সাজেশন গুলো তোমরা পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা থাকলো। কিছুই করার নাই, পরিস্থিতি যেমন হোক পরীক্ষা তো বসতে হবে। আর যদি পরীক্ষা না হয় তাহলে তো অন্যভাবে আমরা প্ল্যান করবো ইনশাল্লাহ। তো সবাই পড়তে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।